মানে করতেছে কেন, অফিসার আসতেছে, হ্যাঁ অবজারভেশন করতেছে কেন। তো তখন বুঝতে পারি না। তারপরে মনে হয় যে পরীক্ষা টোটালি শেষ হয়েছে। তখন কিন্তু এসএসসি এটা আপনার সনটা হবে 91 সন। 91 মে মাসে মারা গেছে, মে মাসের 5 তারিখে আমার বাবা। তো আমরা খুব একটা মানে একটু সন্দেহ থাকলেও আবার কিন্তু অতটা আবার করি না, বয়স কম তো আসলে অতটা বুঝা উঠতেছি না। তারপর পরীক্ষা ওই সময় খুব দ্রুতই শেষ হয়ে যেত, টানাভাবে, কোনো গ্যাপ নাই। তো পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যথারীতি আমাদের দেশের বাড়ি গৌরনদী, বরিশাল, এখানে আমরা চলে আসি। আচ্ছা, এরপরে আমরা ওখানে আসার পরে এরপরে তখন আপনার বয়স কত? তখন আমি তখন নিউটনে পড়ি। নিউটনে পড়েন, ওকে। হ্যাঁ, এরকম একটা বয়স। হ্যাঁ, তারপরে আমরা আসলে ফাইনালি আমরা চলে আসি না, আমরা গোপালগঞ্জে আরও কিছুদিন থাকি, যেহেতু আমাদের ওখানে একটা রেজিস্ট্রেশন করা আছে আমার আমার যে মেট্রিকের যে লেভেলটা আর কি, ওখানে কিন্তু আপনার একটা থাকে শিক্ষাবর্ষ আর কি। সেই শিক্ষাবর্ষটা ওখানে মানে কমপ্লিট করার হঠাৎ করে যে আমরা গৌরনদী এসে পড়ি, তখন আমার স্কুল চেঞ্জ হওয়ার কারণে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্যে আমি পরবর্তীতে আমাদের পরীক্ষা পর্যন্ত মানে পরবর্তী একটা বছর আমরা ওখানে থাকি। আমার মেজো ভাই আর আমি একই ক্লাসে ছিলাম। তো আসলে আব্বা মারা যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের অবস্থার খুব একটা অবনতি হয়ে যায়। মানে এতটা অবনতি হয়ে যায় যেহেতু সে কোনো আমার বাবার স্যালারি মানে আসলে ফিনান্সিয়াল যে প্রবলেমটা, হ্যাঁ সাপোর্টটা, এটা কিন্তু এখন ক্রমেই বন্ধ হয়ে যেতেছে। আর আমার বাবার পেনশনের টাকাগুলোর উপরে হয়তো আমাদের নির্ভর করা লাগবে পরবর্তীতে, ওইগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু এজিবিতে অনেক সমস্যা থাকে, এগুলো কাভার করে উঠে মানে খুব দ্রুত আর কি একটা বিল পাস করে আনা সম্ভব হয় না। তো আমাদের তারপরও আস্তে আস্তে অনেক কষ্ট, আস্তে আস্তে আমাদের কষ্টটা আসলে বাড়তে থাকে, ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা আর কি। যাই হোক, এইভাবে এক সময় মেট্রিক পরীক্ষা দিই গোপালগঞ্জ মডেল গভর্নমেন্ট হাই স্কুলে আমি 92-তে পরীক্ষা দিয়ে তারপর ওখান থেকে পাশ করি। তারপরে এসে আমরা গৌরনদী যে কলেজ, এই কলেজে ভর্তি হই। হ্যাঁ, ইন্টারে ভর্তি হওয়ার পরে আসলে ওই সময় খুব একটা বুঝি না, মানে বয়স যাই হোক আমার ভিতরে মনে হয় ওই ম্যাচুরিটিটা আসে না, যে একটা সিরিয়াসনেস, যে আমার বাবা নাই, আমাদের একটা দায়, মানে অনেক কিছু বুঝে, হ্যাঁ এরকম কিছু আসলে না এখনও, তখনও একেবারেই ছেলে মানুষই, এরকম এক অবস্থা ছিল। যাই হোক, তারপরে আবার পড়াশোনা করতেছি, কিন্তু অতটা বেটার না, মানে ওই যে নিজের ওই ছেলে মানুষই বা অবহেলা এরকম কারণে খুব হালকাভাবে পড়াশোনা হচ্ছে। তো ইন্টারমিডিয়েটে কীভাবে যেন একটা মানে ড্রপ হয়ে গেল, আমি মানে ফার্স্ট টাইম ফেল করলেন? হ্যাঁ, ফেল করলাম। ফেল করার পরে আমার মাথার ভিতরে আসলে যে আসলে আমি কী করলাম, মানে তখন আমার মনে হয় যে আমি আমার মানে কি বলে আমার সেন্স ফিরে আসলো, এরকম এক অবস্থা। এর আগে মনে আমার সেন্সই ছিল না। একটা সময় পরবর্তীতে আমি যে আবার মানে রিপিট দেওয়ার চেষ্টা করলাম। তারপরে রিপিট দেওয়ার পরে পাস করলাম, কিন্তু অতটা বেটার হয় না আসলে। মানে এসএসসিও বেশি একটা বেটার হয় না, ইন্টারও বেশি একটা বেটার হয় না। এভাবে চললো। তারপরে আমি যাই হোক ইন্টার পাস করলাম কোনো রকম আর কি। পাস করার পরে ডিগ্রিতে ভর্তি হলাম। তো আমার বড় ভাই ফ্যামিলি টেক কেয়ার করতো, কিন্তু সেও কিন্তু অতটা আসলে বুঝতো না এটা হাউ টু মানে মেনটেন্স এ ফ্যামিলি, এই জিনিসটা আসলে সে খুব একটা বুঝতো না। যার কারণে আমাদের ওই বাবার পেনশন বা কোনটা দিয়ে কী করলে মানে অবস্থাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইতে পারে বা কীভাবে চলবে, এই জিনিসগুলো যেভাবে একভাবে মানে চললো। তো পড়াশোনা করছি, পড়াশোনার ভিতরে ফ্যামিলির ক্রাইসিসের কারণে স্বাভাবিক গতিটা আসলে কখনোই পায় নাই। দেখা গেছে যেখানে আমার বই লাগবে, খাতা লাগবে, অন্যান্য বা আমার প্রাইভেট খরচ ওইভাবে দেওয়া যায় না। দেখা গেছে 7-8 মাসের প্রাইভেটের টাকা বকেয়া পড়ে গেছে। এইভাবে মানে যাই হোক আস্তে আস্তে করলাম। তো এইভাবে মানে ডিগ্রি কমপ্লিট করলাম। কিন্তু ডিগ্রি কমপ্লিট করলেও অতটা ভালো আর হয়ে ওঠে নাই কোনো লেভেলে। এই 3টা লেভেলের একটাও ভালো হয় নাই, বেটার হয় না আসলে। তো
এরপরে আস্তে আস্তে এখন ভালো যে একটা চাকরির জন্য আমি কোথাও আসলে যেহেতু রেজাল্ট ভালো না হ্যাঁ সেটা রেজাল্ট ওইভাবে ভালো apply- না এই জন্য কোথাও আসলে মানে এখানে ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করার মতো আসলে শক্তি পাচ্ছি না। আচ্ছা তারপরে দেশের বাড়িতে মানে এই আড্ডা বা এদিকে আড্ডাবাজি করে চলাফেরা চতুর্দিকে আসলে কোনো কাজের দিকে মানে আমি যে কোথাও জব করব বা আমার কিছু একটা করতে হবে এই জিনিসটা ভিতর থেকে আসতেছে না, হুম। বা ওই ধরনের আমি সেই স্পিডও পাচ্ছি না আমার পড়াশোনার বা আমার সার্টিফিকেটগুলোর উইকনেসের কারণে আসলে। হুম। পরবর্তীতে আমার বড় কাকা খুব প্রেশার ক্রিয়েট করলো যে এক জায়গায় বেরো, কিছু একটা চাকরি বাকরির চেষ্টা করো ইত্যাদি। তো একসময় ঢাকা আসলাম, চট্টগ্রাম গেলাম, তারপরেও খুব একটা ভালো কিছু একটা হয় না। হুম। তা চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা তা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এদিকে আমার একটা দিকে একটু হয়ে যায় মানে এক- ব্যবসা বাণিজ্য এক- মানে কিসের ব্যবসা বাণিজ্য? আমি এমনি থানা লেভেলের ছোট একটা দোকান আর কি। দোকান দিবেন? হ্যাঁ দোকান দেবো। হুম। দোকানটা হচ্ছে মানে গার্মেন্টস টাইপের, হুম। রেডিমেড জামা কাপড় ইত্যাদি। ওকে তো এটার ভিতরে দিয়ে এটা শুরু করলাম, আর খুব একটা ভালো হয় না। আবার এদিকে আমি একটু গানের দিকে আসলে আমার মনোযোগ ছিল, হুম। গানের দিকে মানে গান মনোযোগ- করতেন? আমি গান করতাম এবং Okay. আমার মা খুব মানে আমার গানের খুব ভক্ত ছিল? হ্যাঁ ভক্ত ছিল এবং খুব সাপোর্ট করতো যে তুই বড় কিছু একটা হবি। ওরে বাবা। পরবর্তীতে আমি কুলুদাপে ট্রাই করছিলাম, আচ্ছা আচ্ছা তো কি কারণে বলতে হয় না আমার হয়তো। পছন্দ হয়নি, বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাদ ঠিক দিয়ে আছে, এটা দিয়েছি। হয়েই থাকে, যাই হোক। সমস্যা নেই। হ্যাঁ তো এরপরে আমি ঘটনাক্রমে যে কোনোভাবে আমি আমার এক ভাতিজার মাধ্যমে আমি ঢাকাতে আসি। এটা মেঘনাঘাট পেপার মিলস, আচ্ছা এখানে আসা করি। তো আমার ভাতিজা এখানকার অফিসার ছিলেন, ওই হিসাবে আর কি আমাকে নিয়ে আসছে। হুম নিয়ে আসার পরে আমি এদিকে জব করতেছি। তো আমি আসলে কিন্তু মানে যেভাবে হোক আমি বিএ পাস করছি, একটু পড়াশোনা মানে একটু শিক্ষার দিকে মানে মানুষ শুনলে একটু মূল্যায়ন করে হুম কিছুটা হলো, জানা ছেলেটা গ্রাজুয়েট কমপ্লিট করা, হ্যাঁ এদিক থেকে। তো আমি যেখানে ঢুকছি ওখানে খুব একটা ভালো লাগবে না, মানে ডেইলি বেসিস হিসাবে ঢুকছি, যেটা ক্যাজুয়াল আর কি। আচ্ছা ওখানে ঢোকার পরে পরবর্তীতে ওখানকার যে অফিসার যে জিএম উনি, ওনার সাথে আমার ওই ভাতিজার সাথে বেশ একটা হুম হইলো আর কি, কথা যে ছেলেটা শিক্ষিত, ওরে একটু মানে আসলে লেবার পজিশনে খারাপ কোনো অবস্থায় না দিয়ে একটু একটা ভালো একটা জায়গায় একটু মূল্যায়ন করা যায় কিনা। এখন এখান থেকে আমি আমি ওই যে কোম্পানিতে জব করতাম ওখানে একটা ছেলে আসলে মেশিনে কাজ করতো, ওই ছেলেটার সাথে আমার সাথে পরিচয়। ঠিক আছে, তারপরে আমি আমার ওই ছেলেটার মাধ্যমে আমি একটা মানে বিয়ে শাদীর সম্পর্কে আমি জড়াই যাই। আচ্ছা এটা আমার একদম টোটাল ফ্যামিলি থেকে আমি একদম সাপোর্টেড না, তবে আমার ভাই ছিল, ছোট ভাই, আমার ছোট ভাইয়ের সাথে নিয়ে আমি অনেকটা পারিবারিকভাবেই হুম বিয়েটা হয়ে যায়। হুম তারপরে আমার প্রথম বাচ্চা হয়, ওর স্বাভাবিকভাবেই হয়, মানে যেটা কত সালে বিয়ে করলেন আপনি? আমি এটা আনুমানিক, মানে একদম যে আপনাকে এক্সাক্ট বলতে হবে বিষয়টা এরকম না। exact সঠিক। আচ্ছা, সালটা মনে নেই আপনার? ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। হয়তো 20 বা এরকম। ওকে তারপরে আমার মেয়ের বয়স, বড় মেয়ের বয়স এখন 12 চলে, আচ্ছা ওই হিসাবে আর কি যেরকম, ওকে তো সনটা খেয়াল নাই। তারপরে আমার বড় মেয়েটা হলো ও স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক যে ডেলিভারি সেভাবেই ওর জন্ম হইলো। হুম তো এইভাবেই চলতেছে। এই যে লকডাউনটা শুরু হলো যে আপনার করোনা ভাইরাসের কালে আর কি, হুম যখন শুরু হলো তখন আমার ওয়াইফে সেকেন্ড বেবিটার জন্য কনসেপ্ট করছে। এই করোনাকাল মানে 2019 সালে? হ্যাঁ 2019 সালে। ওকে তো যখনই একদম লকডাউন, কেউ কারো বাসায় যায় না, কোনো ডাক্তার কোনো পেশেন্ট টাচ করে না, হুম কোথাও কোনো সার্ভিস পাওয়া যাচ্ছে না, এমন এমন একটা সময়। হুম তো এই সময় ওর একেবারে মানে আপনার লাস্ট টাইম, হুম ওই সময় হঠাৎ করে, এটা ছিল আপনার জুন মাসের 1 তারিখ। আচ্ছা তো জুন মাসের 1 তারিখে আমি সকালবেলা উঠে ওর পেটে নিচ থেকে একটা পেইন উঠতেছে। জি পেইন উঠতেছে হালকা হালকা, মনে হচ্ছে যেন মানে টয়লেট হবে বা এরকম একটা বেগ বা কিছু একটা। আসলে বিষয়টা যে ডেলিভারি সম্পর্কিত মানে ইঙ্গিত, এটা আমি আসলে বুঝতে পারছি, আমার তো আইডিয়া নেই সেই আইডিয়াটা। আচ্ছা
তো ও বারবার হাঁটাহাঁটি করতেছে আর মানে টয়লেটে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু টয়লেটে গেলে আর মানে টয়লেটটা হচ্ছে না। হুম তো এই পর্যায়ে ওরে আমি সাথে নিয়ে হাঁটতেছি, আমি বুঝতে পারছি যে আসলে সময় মনে হয় খুবই সংকীর্ণ হয়ে গেছে। হুম তো আমি আমার তখন ডিউটির টাইমটাও হয়ে যাইতেছে কাছাকাছি। তো আমি আমার অফিসারে ফোন দিয়ে বলছি যে আমার ওয়াইফের অবস্থা ভালো না, আগে থেকেই তো আমি জানাই রাখছি। হুম তো ওরে হয়তো নিয়ে আমার হসপিটাল যাওয়া লাগতে পারে। তো আমি তাইলে আজকে আসতেছি না, ওকে নিয়ে আমি হসপিটালে যাব। হুম তো ওই দিনই ওরে নিয়ে আমি, এটা হচ্ছে মুগরাপাড়া চৌরাস্তা, যেটা সোনারগাঁ নারায়ণগঞ্জের ভিতর পড়ছে। জি তো ওইখানে আমি আগে একটা মহিলা ডাক্তার দেখাইতাম। হুম তো ওইখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওই মহিলা আবার যে কিছুটা মানে ধান্দা করবে মানে এই বিষয়ের উপর, এটা আসলে আমরা বুঝতে পারি না। হুম এর আগে একবার গেছি, তখন মানে আমার ওয়াইফের সাথে কথোপকথনে বলতেছে যে আমি বাসায় স্বাভাবিক ডেলিভারি হইবে আশা করি, হুম আগের বাচ্চা বাসায় হয়েছে এরকম। তো ওই মহিলার তাতে হয়তো কিছুটা লস হয় বা তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বা এরকম কিছু, যেটা একটা মানে ওদের একটা ব্যবসায়িক একটা মনোভাব যে থাকে আর কি, হুম ওটা হয়তো হার্ম হইবে এরকম একটা চিন্তা ভাবনা করে ওর ভিতরে হয়তো ওই জিনিসটা কাজ করতেছে। তো আমি ওখানে নিয়ে গেছি মহিলার কাছে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা হঠাৎ করে বলতেছে যে ও বেবির কোনো মানে পাওয়া মানে নড়াচড়া কিছু টের পাওয়া যাচ্ছে না ইমিডিয়েট। ওনারা বললেন হ্যাঁ, ইমিডিয়েট মানে ওর করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হুম সিজার করার সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা সিজার করে মেয়ে বাচ্চা হয়েছে। হুম তো আইনা দিছে, দেওয়ার পরে ওরা বকশিস চাচ্ছে ইত্যাদি হুম এসব। তা আমি হ্যাঁ খুশি আল্লাহর মতে। হুম কিন্তু আমার ওয়াইফের মানে যত সময় যাইতেছে এই অতই ওর পেটের পেইনটা মানে বাড়তেছে। বাড়তেছে, হুম। ক্রমশই বাড়তেছে। এখন একদিন যায়, 2 দিন যায়, মানে কোনো ডেভেলপ নাই, বরং মানে ডিমোশন হচ্ছে, এরকম একটা অবস্থা। হুম অবস্থার অবনতি হচ্ছে ক্রমশ। হুম আর ওর প্রস্রাব পায়খানা একদম টোটালি বন্ধ হয়ে গেছে। হুম তা তারপর আমরা ওখান থেকে ওরা রিলিজ করে দিছে। হুম সম্ভবত 2 দিন বা 3 দিন ছিলাম, তারপরে আমরা রিলিজ করে নিয়ে গেছি বাসায়। নেওয়ার পরে তো অবস্থার ক্রমেই অবনতি হইতেছে। হুম এখন যখনই বেশি মানে 2-3 দিন 4 দিন চলে গেছে, তখন আমার শাশুড়ি আমার বাসায় স্টে করতেছিল। তখন আর আগের দিনের মানুষ তো, ওনারা বলতেছে জিনে ধরছে, কালিতে পাইছে ইত্যাদি জি নানান কথা, যেগুলো আর কি ওনাদের আগের ইয়াতে থাকে। হুম তো ওনারা এইসবে বেশিরভাগ বিশ্বাস করে। আচ্ছা। আমি তখন বলতেছি দেখেন, আমার সন্দেহ লাগে ওর পেটের ভিতর কিছু একটা হয়তো রাইখা দিছে, আমার যা মনে হয়। হুম। এখনই যদি একটা কোনো ব্যবস্থা নেওয়া যায় তাইলে হয়তো ওর জন্য ভালো হবে, নাইলে হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। হুম তারপর আরও সময় যাইতেছে, আরও মানে যখন 1 সপ্তাহ 10 দিনের মতো চলে গেছে, 1 সপ্তাহ মানে ওভার হয়ে গেছে, তখন ওরা আর মানে পেট ফুলে একদম অনেক বড় হয়ে গেছে। আর প্রস্রাব পায়খানা তো টোটালি বন্ধ, আর সহ্য করতে পারতেছে না নিজেকে। হুম তো আমার কাছে তখন মোটামুটি টাকা পয়সার আমার হাতে মানে সিজারের জন্য যেরকম একটা মানে আমার আসলে আমি রিজার্ভ রাখছিলাম, ওগুলো আমার শেষ হয়ে গেছে হাতের থেকে। আমার হাতে টাকা পয়সা একেবারেই ফুরিয়ে গেছে। হুম ছোটো জব করি, ওই হিসাবে আমি খুব একটা ব্যালেন্স হাতে ছিল না। তো একটা সময় আম, ও মানে আমার ওয়াইফ ওর ছোট ভাই, মানে ভাইদের ভিতরে বড় কিন্তু ওর ছোট আর কি, হুম ওর পরে। তো ওকে ফোন দিয়ে বললো যে তুই আমার জন্য কিছু একটা কর। হুম তখন ওর ভাই বলতেছে তুমি ঢাকা এসে পড়ো, দেখি তোমার জন্য কিছু একটা কি করা যায়। হুম মানে আমার শাশুড়িকে বলতেছে আপারে নিয়ে আসো, আমরা দেখি অন্যভাবে ট্রাই করে। তো ঢাকা নেওয়ার পরে ওখানে একটা বেসরকারি হসপিটাল ছিল, ওখানে ওরে নিয়ে কিছু চেক আপ করা হয়েছে, কিন্তু কোথাও কিছু ধরা পড়তেছে না। হুম মানে আপনার এক্স রে কিংবা আলট্রাসাউন্ড বা যে কোনো কিছুই করুক বা যে কোনো টেস্টই করুক, কিন্তু কোনো কিছুতেই কিছু ধরা পড়ে না পেটের ভিতরে। আচ্ছা আরও অবস্থা আর বেশি খারাপ হলো। তারপরে এক মহিলা মানে গাইনি বিশেষজ্ঞ, ওনাকে দেখাইলো, তাও কোনো ইয়ে হয় না, পায়খানাও বন্ধ হয়ে যায়। পরে ওরে একটা ওই মানে টয়লেট স্বাভাবিকভাবে হওয়ার জন্য একটা কি যেন একটা ওষুধ আছে খুব পাওয়ারফুল, এইটা ব্যবহার করছে যাতে ওর মানে টয়লেটটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো ও একটু রিলিফ বোধ করতে পারে। হুম
একটু আরাম বোধ করতে পারে এই জন্য। কিন্তু ওগুলা দেওয়ার পরেও মানে খুব একটা হইতেছে না, আবারও অবস্থা আরও খারাপ হইতেছে। পেট অনেক বড় হয়ে গেছে, আর মানে পেটে মানে একটা ফুটবল যেরকম অনেক মানে প্রেসারে থাকে, মানে হাত দিলে বোঝা যায় যে অনেক চাপ থাকে, ওইরকম একটা চাপ ওর পেটের উপরে এরকম। আমার মানে ওর নিজের মাথার চুল নিজে টাইনা ছিঁড়ে ফেলাইছে যন্ত্রণায়, মানে পেটের ব্যথায়। পেটের যন্ত্রণায়। আর আমাকেও মানে আমার আমার মানে ঘুষে মানে আমার গায়ে মানে কি যে করবে, মানে তার নিজের যন্ত্রণা মানে আমাকে প্রকাশ করতে পারতেছে না, তুমি আমার জন্য কিছু একটা করো। তারপরে আমরা ওকে মানে আমার শালিকা ছিল ইয়াতে শনি একরা, ও আবার ওখানে আসছে, বলতেছে আপারে দেশ বাংলায় নিয়ে যায়, শনি একরাতে একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে যায়, ওরা বেটার সার্ভিস করে। তো বেসরকারি তো আমি সাহস পাচ্ছি না, তারপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে বড় একজন প্রফেসর দিয়া ওখানে নেওয়ার পরে একটা মানে প্রস্রাবের রাস্তায় একটা পাইপ ব্যবহার করছে, এটা কি সিস্টেমটা আমি জানি না, ডাক্তারি মতে কি বলে, ওইটা ব্যবহার করার পরে মানে ভিতর থেকে ওর যত পানি জাতীয় এবং বর্জ্য মানে নর্মালভাবে আপনার নাইমে আসছে পাইপের মাধ্যমে। এটা আসার পরে কিছুটা পেট হালকা হয়েছে, হালকা হওয়ার পরে মানে অনেক মানে আরাম বোধ করতেছে। পরে আমি যে বললাম যে এখন ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। কিন্তু ওই একদিন যাওয়ার পরে আবার ওই সেম কন্ডিশন, আর মানে ওই একই অবস্থা, আবার পেট ফুলে খারাপ অবস্থা, মানে কোনো কিছুই যেতেছে না। পরে ওই আমরা ওখানকার ডাক্তারে বললো যে আমাদের একজন বড় ডাক্তার আছে প্রফেসর, ওনাকে আইনে আমরা দেখাইতে পারি, কিন্তু ওনার ভিজিট 1000 এবং নগদ দিয়ে দিতে হবে সাথে সাথে, ডিউ রাখা যাবে না। আমরা বলছি ঠিক আছে দেখান, আমরা সাথে সাথে দিয়ে দেবো। এরপরে ওই বড় ডাক্তার পরের দিন আসলো, কিছু চেক আপ দিল, এগুলা করার পরে উনি দেখলো পেটের ভিতরে মানে চাপ দিয়ে দেখলো যে কী অবস্থা। তা ডাক্তার বলতেছে মানে এটা ওপেন করা ছাড়া আর কোনো উপায় নাই ফাইনালি। আর ওর গায়ে তখন পর্যন্ত কি ডায়াগনোস করা গেছে যে কি হয়েছে? না, তখন পর্যন্ত কিচ্ছু ধরা পড়তেছে না, ওরা কিছু ধরতেই পারতেছে না। এখন ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে, মানে দেখতে হবে। ওপেন করলেই একমাত্র বোঝা যাবে ভিতরে সমস্যাটা কি আছে, কেন আল্ট্রাসোনোগ্রাম বা অন্য কোনো কিছুতেই ধরা পড়তেছে না। তা ওখানে তারা কিছু বুঝতে পারতেছে না। তারপরে বললো যে এটা ওপেন করতে হবে। তা ও আমার ওয়াইফ আবার খুব একটা পড়াশোনা ভালো না, আসলে ওপেনের অর্থটা বোঝে না, ও ডাক্তারের মুখের দিকে তাকাই রয়েছে। আর আমি তো বুঝতে পারছি আসলে অবস্থা কিন্তু খুবই খারাপ। আর বলতেছে যে রুগীর শরীরে ব্লাডের মাত্রা খুবই কম, যেটা 4% লেভেলে নেমে আসছে। আমি যতদূর জানি যে 13-14 পর্যন্ত এক একটা স্বাভাবিক মানুষের শরীরের রক্তের চাপ থাকে 1%টা। তো বলছে এর ব্লাড দিতে হবে। তারপরে আমার শ্যালক 2 জন, ওরা ওদের বন্ধু বান্ধব অনেক ইয়া করে অ্যারেঞ্জ করে ওই রক্ত জোগাড় করলো। রক্ত জোগাড় করার পরে রক্ত একটা দিছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। তা দেওয়ার পরে আবার চেক করলো যে রক্তের মাত্রাটা বাড়লো কিনা, হ্যাঁ কিছুটা বাড়ছে। তারপরে অবস্থা মানে ওর যন্ত্রণা বাড়তেছে ক্রমশই, টিকতে পারতেছে না। আর ডাক্তার তো বলছে ওর এখন মানে এটা ওপেন করা ছাড়া আর কোনো পদ্ধতি নেই। যার কারণে আমরা এখন ওরা বলতেছে আমরা এখন সিদ্ধান্ত আপনাদের উপরে, রোগী বাঁচতেও পারে মারাও যেতে পারে। আর তখনকার অবস্থা, এখন যখন এই কথা বলছে তখন আমার একেবারে মানে যেন আমার আসমান ভাঙে আমার মাথায় পড়লো, এরকম এক অবস্থা আমার। হ্যাঁ, বড় মেয়েটা তখন ছোটই তো, এখন 5-এ পড়ে, তো তখন হয়তো 3-তে পড়ে, খুব একটা কিছুই বোঝে না। তো আমার হাতের অবস্থাও খুব খারাপ, যে আমি আসলে পয়সা করি জিনিসগুলো আসলে মাথায়। আর লকডাউনের সময় তো কেউ কাছে আসতেছে না, দূর থেকে সবাই হয়তো ফোন করে জিজ্ঞেস করে, আসলে কিন্তু কেউ মানে যে সাপোর্ট দেওয়ার মতো ওই অবস্থা নাই। তো এর ভিতরে আমার আসলে কানাডাতে আমার 2 স্বাস্থ্য ভাই, আমার বাবার বড় ভাইয়ের মানে আপন বড় ভাইয়ের 2 ছেলে থাকে। তো বড়জনে খুব একটা মানে বিষয়টা মানে কারো লক্ষ্য রাখে না, কিন্তু ছোট যেটা আমার এই ছোট মানে এজেও আমার থেকে যথেষ্ট ছোট,
তো ও আবার সবার খুব খবরাখবর নেয় যে আমার কোন ভাই কোন বোন কে কোথায় কী অবস্থায় আছে, যদি খারাপ অবস্থায় থাকে তারে কিছুটা সহযোগিতা করার চেষ্টা বা বিপদ আপদে অনেকটা আগানোর চেষ্টা করে। তো এরকমই আমারও কিভাবে ওর সাথে আমার সাথে মাঝে মাঝেই কথা হইতো। তো এর ভিতরে যখন আমার ওয়াইফের ওই যে যখন সিজার করে তার আগে আগে কিন্তু আমার অনেকটা মানে আমার সম্ভবত 25,000 না কত জানি এরকম দিয়েছিল। তো দেওয়ার পরে ওইটার কারণে আমি অনেকটা একটু সুবিধা হয়েছে। এখন এই অবস্থায় গিয়া হাতে টাকা নাই, আবার ওই এক অবস্থায়। তো আর ওই যে ব্লাডের যখন কথাটা উঠছে তখন আমি অনেক হেল্প চাইছি, মানে ফেসবুকে একটা দিছে যে রক্ত দেন জীবন বাঁচান, মানে ইংলিশে লিখছি আমি। ওকে। তো কয়েকজন আমার রিলেটিভ ওরা ভাবছে হয়তো আমি অন্য কোনো আর্থিক সাহায্য চাচ্ছি, ওরা হয়তো বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা। তো আমার এই ঘটনাটা তারা জানে, কারেন্টলি তারা শুনতেছে যে কি অবস্থা, কখন কখন কি অবস্থা এগুলো জানে। তো ওরা ভাবতেছে যে সবাই ভালো অবস্থায় আছে, তো সবাই ভাবতেছে যে হয়তো আমি আর্থিক সাহায্য চাচ্ছি। আসলে কিন্তু আমার সমস্যা আর্থিক ক্রাইসিস তো আছেই, কিন্তু আমি আসলে ওটা চাই না, অনেকটা মানে অনেকের কাছে ছোট হওয়া বা বিভিন্ন কারণে আর কি আমি চাই না। বুঝতে পেরেছি, হ্যাঁ। সামাজিক একটা ব্যাপার, নিজের প্রেস্টিজের একটা ব্যাপার থেকে যায় এরকম। জি। তো পরবর্তীতে সবাই আমার সাথে খুব যোগাযোগ করতেছে, ওই ফেসবুক পোস্টে গিয়া সবাই আমার খুব করতেছে, বলতেছে তোমার বিকাশ নাম্বারটা দাও, বিকাশ নাম্বারটা দাও। তো আমি বলছি আমি যেটা ইউজ করি এটাই আমার বিকাশ নাম্বার। তো সবাই আমার টাকা পাঠাচ্ছে, মানে যে যেভাবে পারে, কেউ 10,000, 15,000, 5,000, 20,000, যে যেভাবে পারছে টাকা পাঠাচ্ছে। বলতেছে ট্রিটমেন্ট যেন ভালো হয়, আমরা তো করোনার কারণে কাছে আসতে পারতেছি না, কিন্তু ট্রিটমেন্টে যেন কোনো অবহেলা না হয়। তো আমি এর ভিতরে যখন এখন ওই ডাক্তার ওরে ওপেন করতে বলতেছে, মানে ওরে অপারেশন করবে, বড় ধরনের অপারেশন। এখন আমরা তাইলে এখন কি করা, এখন সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না, যেখানে আমার শ্বশুর বাড়ির লোক, তাদের মেয়ে, সেই হিসাবে আমি তো অপারেশন করার ফাইনাল মানে ডিসিশনটা আসলে দিতে পারি না। পরে আমি আমার শাশুড়ির কাছে ফোন দিলাম এবং আমার শ্যালক বা আমার অন্যান্য যারা আছে ওর বোনরা সবাইকে আমি ডাকলাম যে তোমরা সবাই একটু আসো, ডাক্তার কিছু কথা বলছে, এখন কি করবা। তো ওরা তখন আসছে, আসার পরে আমরা একেবারে আলাদা একটা রুমে চলে গেছি, রুগীর সামনে না, কারণ রুগীর সামনে কোনো কথা বললে বা কোনো কিছু অবস্থা মানে একটু হলে তখন রুগীর মানসিক অবস্থা খারাপ হতে পারে, হ্যাঁ, রিয়াকশন হতে পারে। তো আমরা একেবারে অনেক দূরে চলে গেছি আর এক রুমে। তো যাওয়ার পরে এখন মানে আমি বলতেছি যে এই অবস্থা আসলে ওরে বাঁচানোর একটাই উপায়, অপারেশন করতে হবে, তাতে তার জন্যে বাঁচা মারাটা আল্লাহর হাতে, কিন্তু তার অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই আসলে। তারপরে এখন আপনাদের সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না। তো এই অবস্থায় গিয়া সবাই খুব কান্নাকাটি করতেছে, মানে চাপাভাবে, কেউ আওয়াজ করতে পারতেছে না, কারণ এই রুগী যদি কোনো কিছু টের পায় তখন তার অবস্থা আরও খারাপ হইতে পারে। তো আমরা মানে একদম চাপাভাবে কীভাবে মানে আসলে সময়টা যে সবাই মানে কান্না জর্জরিত, কিন্তু কেউ কোনো আওয়াজ করতে পারতেছে না, মানে একেবারে বুক ফাটা কান্না। তখনও অপারেশন হয়? হ্যাঁ, তখনও অপারেশন হয় না। তখন সিদ্ধান্ত নেওয়া হইতেছে কি করা যায়। হ্যাঁ, কি করা যায়। আমি তো মানে পরে চোখ ওই হাসপাতালে কি কাজটা করতেছে? ওই হাসপাতালে করে নাই, আচ্ছা, অন্য হাসপাতালে নিয়ে অন্য হাসপাতালে। তখনও ডায়াগনোজ করে পাচ্ছে না, না, কি কিছুই ধরা পড়তেছে না। তারপর পরবর্তীতে আমি ফেস মানে মুছা, চোখ টোক মুছা ভালোভাবে ধুয়ে তারপরে আসছি সামনে। পরে বলতেছে কি হয়েছে, আমার ওয়াইফে আমার বলতেছে কি হয়েছে, কি হইবে। ডাক্তার বলছে আরে 2-3 দিন, তারপরে তোমার এটা কোনো সমস্যা না, তাহলে মন ভাঙবা না, আমি তোমার বাবা, আমি তোমার মা। ও বুঝতে পারছে যে আসলে আমার মায়ের অবস্থা খুবই খারাপ, মানে আমার কথাটা ও সেরকম একটা ইঙ্গিত পেয়েছে। তখন ওই বাসের জানালা থেকে আকাশের দিকে তাকাই রয়েছে, তাকাইয়া একভাবে দৃষ্টিতে তাকাই রয়েছে আর বলতেছে বাবা, আমার মার এই ক্ষতি যারা করছে তাদেরকে তুমি ছাড়বা না। তখন বুঝলেন কিভাবে যে ক্ষতিটা হয়েছে?
তখনও তো বোঝার সুযোগ হয়নি আপনাদের? না, ওর তো অবস্থা যে খারাপ হইতেছে, মানে আসলে তো কিছু একটা আমি আজ করতেছি যে আসলে ওর অবস্থা সিজার থেকে তো মানে খারাপ অবস্থার হ্যাঁ, ভিতরে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। ওর ভিতরেই কিছু একটা হইতেছে যেটা সিজার থেকে আসলে বোঝা যাইতেছে। তা তারপরে ওখান থেকে ওই দিনই সিদ্ধান্ত হইলো যে ওরা বলতেছে যে এই রোগে এই বড় ধরনের অপারেশন তো এটা যদি করা হয় তাহলে রুগী আইসিইউতে রাখতে হয়, আর আমাদের এখানে আইসিইউ নেই যেহেতু, তো আমরা এখানে আসলে অপারেশনটা করতে পারবো না। হুম, তো সেক্ষেত্রে আমরা বলতেছে ওরা মানে আসলে রেফারেন্স মানে চাচ্ছে আর এক জায়গা করে দেওয়া আর কি। হুম, তখন ওরা ঢাকা মেডিকেল কিংবা মিটফোর্ড এভাবে বলতেছে। তখন আমরা কি মনে করি ঢাকা মেডিকেলের কথা, আমরা ঢাকা মেডিকেলের আগে নাম নিতেছিলাম না যে ওখানে করোনা ইউনিট আছে, এই কারণে ওদিকে আমরা নিতে চাচ্ছি না। হুম, যাক একটা টাইম তারপরে নিয়ে গেলাম, ওরে নিয়ে যাওয়ার পরে ওখানে তো দালালের অভাব নাই হসপিটালে, বেড পাইতে গেলেও দালাল ধরা লাগে। যাই হোক আমার দুই শ্যালক ওরা তো ছোটো থেকেই ঢাকাতে বড় হয়েছে, ওরা আবার এইসব লাইন ঠাইন ধরতে পারছে যে কোনোভাবে খুব দ্রুত ম্যানেজ করে ফেলেছে। নেওয়ার সাথে সাথে সিটে উঠাইয়া একদম ভর্তি করে মানে ওখানে ভর্তি করে এনেছে। ওই সাথে সাথে এর কিছু চেক আপ দিছে, দেওয়ার পরে এই টেস্ট মানে তার ট্রিটমেন্ট শুরু। হুম, তো সব চেক আপ করার পরে ওখানে ডাক্তার বলতেছে যে এর কিন্তু অবস্থা ভালো না, এর যে কোনো মুহূর্তে অপারেশন থিয়েটারে নেওয়া লাগতে পারে। সে যে কোনো মুহূর্তে রাত 1টা 2টা 3টা মানে কোনো সময়ের কোনো ইয়া নাই, যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হলে ওরে অপারেশন। তখনও আপনারা এত দেরি করতেছিলেন কেন? আপনারা নিয়ে তো পারতেছেন, কেন দেরি করতেছেন এত? মানে অপারেশনটা যেহেতু করতেই হবে, তা আপনারা দেরি করতেছেন কেন? এখন আমরা তো এখানে আনলাম অপারেশন, এখন তো সিদ্ধান্ত নিলাম যে আমরা অপারেশন করব। তখন এরা শিওর হলে এরাও ওই ধরনের চেক আপ করছে নানান কিছু, কিন্তু ভিতরে কিছুই পাওয়া যায় না। তো পাওয়া না ওখানে একদিন এর ভিতরে আরও বেশ কিছু রক্ত অ্যারেঞ্জ করা লাগছে। তো রক্ত দিয়ে দিয়ে ওর শরীরটা অনেকটা মানে স্বাভাবিক যে রক্তের চাপটা শরীরে এটা আসলে আনার চেষ্টা। তো 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তো এর ভিতরে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। ওখান থেকে যাত্রাবাড়ি সবসময় যোগাযোগ, আমার শ্বশুরের বাসা, ওখান থেকে খাবার আনা নেওয়া, লোকজন আসা দেওয়া, কারো হাতে টাকা পয়সা নাই লকডাউনের কারণে। একটা লোক আসলেও তারে যাতায়াত ভাড়া আমার দিয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। কেউ যদি দেখতেও আসে তাইলেও তার যাতায়াত ভাড়া, যদি খাবার আসা নেওয়া করে তাইলেও ওই টাকা মানে মনে হয় যে দ্রুত পানির মতো টাকা নাইমে যেতেছে। যদিও বিভিন্ন জায়গা থেকে আমার টাকা আসতেছে, কিন্তু মানে এত দ্রুত টাকা শেষ হয়ে যায় হাতে। দেখা গেছে প্রতিদিন 2,500-3 হাজার টাকা করে খরচ হইতেছে স্বাভাবিকভাবে। এর ভিতরে 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে একদিন সকালবেলা এক ব্যাগ রক্ত দেওয়ার কথা। তো আমি ওখানে যে আমাদের রক্তটা রিজার্ভ রাখা হয়েছে ব্যাংকে, ব্লাড ব্যাংকে, ওখান থেকে আমি আনতে গেছি। তা আনতে যাওয়ার পরে সকাল তখন 8টার মতো বাজে। আমার তখন ওই রাত্রে আমার শাশুড়ি ছিল ওর পাশে। রাতে তো কারো না কারো থাকতে হয় রোগীর সাথে। ওই সময় আমার শাশুড়ি ছিল। পরবর্তীতে ওই সকালবেলা ওর ছোট বোন, আমার ওয়াইফের ছোট বোন, ও আসলে আমার শাশুড়ি বাসায় চলে যাবে। সারা রাত তো একটা লোক থাকলে পরের দিন সকালবেলা তো যাইতে হয়। আর আমার ছোট বেবিটা রয়েছে বাসায়, ওটা আবার আমার শাশুড়ি হ্যান্ডেল করে। একটা পর্যায়ে আমি যখন ব্লাড নিয়ে আসছি রুমে, তখন দেখতেছি যে ওর আমার তখন আমার ছোট বাচ্চাটা তখন কোথায়? হ্যাঁ, বাচ্চাটা আমার শাশুড়ির কাছে, এটা যাত্রাবাড়ি। আচ্ছা, ওকে ফিট করাচ্ছে কি? ওকে ফিট করে আসলে আমার শাশুড়ি দেখাশোনা করে। আচ্ছা, ঠিক আছে। এই জন্যই আমার শাশুড়ি এসে এখানে স্টে করতে পারে না। তাও একদিন ছিল ওখানে আমার আরো আমার ছোট শালিকা ছিল, এই জন্য ওরা হ্যান্ডেল করছে। এক রাত্র এখানে আমার শাশুড়ি ছিল। তো আমার ওই শালিকা আসার পরেই আমি ব্লাড আনতে গেছি। ব্লাড আইনা মানে যেমন ঢুকছি তখনই হঠাৎ করে বলতেছে, ভাইয়া এদিকে আসেন তো দ্রুত। তখন আসার সাথে সাথে বলতেছে যে তাড়াতাড়ি ডাক্তার খবর দেন। বলতেছে কি মানে প্রস্রাবের রাস্তা থেকে একদম ফিনকি দিয়ে মানে
পুজের মতো আর কি, হুম রক্ত মানে পুজের মতো কিছু একটা, মানে একদম ফিনকে দিয়ে প্রস্রাবের রাস্তা থেকে বের হয়েছে একদম পর্যাপ্ত পরিমাণ, অনেক হুম। একদম পুরো বেড ভাইসে গেছে এরকম। তা আমি সাথে সাথে দৌড়ে ইয়াতে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের ওই মহিলা ওই সময় আবার ডাক্তারদের শিফটই চেঞ্জ, সকাল 8টার সময়। হুম সাথে সাথে ওই ডাক্তার আসছে এবং ওই বড় যে ডাক্তার, ওনারা ওই সকালবেলা মাত্র ইন হচ্ছে আর কি। হুম সাথে সাথে উনি ওই যে মহিলা ডাক্তার, উনি সাথে সাথে ডাক দিয়ে বলতেছে যে এখনই ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও। হুম 5 মিনিটের ভিতরে ওরে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন আমি কি করব, মানে কার কাছে দোয়া করব না কি, কার কাছে কি চাবো, আমার মানে মানে আমার সব ভাঙে আসতেছে, আমার মাথায় আর কিছু কাজ করতেছে না। ওরা অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়ে ওর এক ভাই আর বোন অপারেশন থিয়েটারের সামনে, আর আমি একদম সেই ঢাকা মেডিকেলের গেটের বাইরে গিয়ে বসে রয়েছি। হুম আমার কোনো নাওয়া খাওয়া মানে কোনো এক অবস্থা নাই। আমি ওখানে বসে খালি বিভিন্ন জায়গায় ফোন দিতেছি আর বলতেছি ওরে অপারেশন থিয়েটারে ঢুকাইছে, ওর জন্য সবাই দোয়া করো। আমার দোয়া চাওয়া ছাড়া আসলে কিছু আর করার নেই। কিছুই করার ছিল না। ওইখানে অপারেশন হয়েছে আপনার মনে হয় অপারেশন শুরু হয়েছে মনে হয় 9টার দিকে, হুম আর সম্ভবত 11:30টার সময় অপারেশন শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ওরে আইসিইউতে ভিতরে নিয়ে রাখলো। এখন ওখানে কারোর আর যাইতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওই ফোনে, আমারে বলতেছে যে আমার শালিকা বলতেছে যে ভাইয়া আপনি চিন্তা করেন না, আপার অবস্থা ভালো, হুম আর অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আইসিইউতে নিয়ে গেছে। তা আমরা কথা বলছি যে হাত দিয়ে ইশারা করছি, ও আমাদের ইশারার মানে জবাব দিছে। ওকে তারপরে ওখানে আমি আর ওই দিন আর ওকে দেখতে পারলাম না। হুম তো আমি বাসায় চলে গেলাম, বাসা থেকে আবার সকাল সকাল আসলাম। এখন ওইখানে নিয়ম হচ্ছে আপনার 4 ঘন্টা ওরা আইসিইউতে রাখে, তারপরে ওরা বের করে দেয় আচ্ছা সরকারি হসপিটালগুলোতে। তা আমরা চিন্তা করছি যদি রোগীর অবস্থা ভালো না থাকে তাহলে আমি 4 ঘন্টা কেন, আমি আরও বেশি রাখবো। প্রয়োজনে যদি আমার টাকা দিতে হয় বা কোনো ওদের কিছু মানে খুশি করা লাগে তাও আমি করব, কিন্তু আমার রুগী স্বাভাবিক অবস্থা হইলে তখন আমি বের করব। হুম তো ওরা বলতেছে যদি আপনাদের রোগী আরও বেশি টাইম রাখতে চান তাহলে আপনাদের খরচ করতে হবে। এটা ওই যে ওখানকার যে লোকজন দালাল অন্যান্য হুম সবাই মানে টাকার ধান্দা করে। ওদের ওই এক রাতের জন্য আমি কিছু আলাদা টাকা দিছি। দেওয়ার পরে পরের দিন সকাল প্রায় 8টা-9টা। হুম তার মানে 4 ঘন্টা জায়গা আমরা প্রায় 16-18 ঘন্টা রাখছি ওরে। রাখার পরে আমি ওরে না দেখা পর্যন্ত আমার আসলে বিশ্বাস হইতেছে না হুম যে ওর অবস্থাটা কি। পরে আমি 9টার দিকে আমার ওই শালিকা আসলো, আমরা দুইজন একসাথে ওটার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখতেছি ওরে একেবারে আইসিইউতে যেভাবে রাখে একদম হাত পাও ছড়াইয়া, হুম সব মেশিনারি কম্পিউটার, ওর প্রেশার মাপার মানে ইয়াতে সব কম্পিউটার মনিটরে উঠতেছে। হুম তো ওই সময় আমি আবার একটা করছি, আমি মোবাইল আমার হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল, ওইটা আবার আমি ভিডিও অন করে তারপরে ভিতরে ঢুকছি, হুম যাতে আমি মানে কিছু ভিডিও করতে চাইতে পারি অবস্থাটা, ওকে মানে একটা ডকুমেন্ট হিসেবে রাখার জন্যে, হুম যে পরবর্তীতে আমার লাগবে। কারণ আমি ওই যেই হসপিটালে থেকে এই ঘটনাগুলো হয়েছে আমি চাইতেছি এর বিরুদ্ধে আমি একটা অ্যাকশনে যাব, হুম এই কারণে আমি ওটার একটা ডকুমেন্ট তৈরি করতে চাইতেছি। তো পরবর্তীতে আমি যাইয়া ওরে ওই ভিডিওটা ওর দিকে ধরে তারপরে আমি ওরে জিজ্ঞেস করলাম কী অবস্থা, ভালো লাগতেছে এখন? হুম তো বলতেছে হ্যাঁ ভালো। তারপর তারপরে বলতেছে আপনার রুগী এখনই আমরা নামাই দেবো, বেডে পাঠাবো, হুম মানে নর্মাল যে ইয়াতে ওখানে। তারপরে আমরা ওরে সহযোগিতা করলাম, এটা ধরলাম, ওর কাপড় চোপড় কিছুটা এই করে গুছাইয়া ওই পেটের এখান থেকে সালোয়ার কামিজ পরে তো এখান থেকে ঠিক এতখানি একটা কাপড়টা কাটছে কেচি দিয়া, কাটার পরে একদম এই বুক থেকে নাভি সোজা ফেরে ফেলছে হ্যাঁ এতখানি ফাটছে ফাইরা, তারপরে ভিতর থেকে হুম এই কাজটা করছেন। এখন পরবর্তীতে আমি যেটা শুনছি এটা আসলে ডকুমেন্ট আমি পাই নাই। হ্যাঁ। আমি যেটা কি শুনেছেন আপনি এটা বলেন? শুনছি যে কি ওর problem ছিল? ওর ভিতরে একটা পাশে কাপড় জাতীয় কিছু একটা পাইছে, এটা ওই ইয়াতে আপনার ওই যে রিলিজ ফাইলের ভিতরে দেওয়া আছে ওইটা।
আচ্ছা আচ্ছা, ঢাকা মেডিকেলে ওটার মানে ভিতরে যে ইংলিশে, অপারেশনটা হয়েছিল সেখানে কাপড় রেখে আসছিল, হ্যাঁ বা কিছু কাপড় একটা। রেখেছিল, কাপড়টা ওখানে পচছে। মানে সি সেকশনের। হ্যাঁ হ্যাঁ, ওইটা হওয়ার কারণে শরীরের অংশ ওখানে পচন ধরছে। আর ওরে নাকি পায়খানার যে মানে আপনার যে বর্জ্যটা যে যায়, সেই ওইটা নাকি নষ্ট হয়ে গেছে। ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে আবার ওরা কিছু মানে অন্য উন্নত কোনো প্রযুক্তির কিছু একটা ওরা রিপ্লেস করছে ওখানে। আচ্ছা, মানে যে পায়খানার যে খাবারের যে বর্জ্যটা ওখানে যায় থাকে যে, জি তো আমার বলতেছে এটা চায়না প্রযুক্তিতে ভালো একটা উন্নত একটা ইয়ে আছে, ওটা ওরা ওখানে সেট আপ করছে। আমার ওই অপারেশন থিয়েটারে আমার 35,000 টাকা লাগছে, 35,000 টাকার মেডিসিন বিভিন্ন কিছু আর কি। তা আমার কাছে শুধু টাকা চাইছে, আমি টাকা দিয়েছি, আমার তো আর কোনো ওইদিকে খেয়াল নাই, হুঁশ নাই, এরকম এক অবস্থা। তা আমার শ্যালক আসছে, ওরা টাকা দিয়েছে, ওর সাথে সাথে যেটা লিখে দিয়েছে ওই সামনে ওইভাবে ফার্মেসি আছে ওখান থেকে নিয়েছে। ওর ভিতরে হয়তো কিছু একটা ওরা আরও কিছু নিয়েছে কিনা বলতেছে, অনেক দামি একটা কি যেন একটা আছে, এটা মনে হয় ওরা পেটের ভিতরে ই করছে, ওইটা যদি অ্যাডজাস্ট হয় পরবর্তীতে নাকি শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। ন্যাচারাল কোনো কিছু একটা দিয়ে ওরা ওইভাবে তৈরি করে, এটা পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আবার পরবর্তীতে আবার সমস্যা হইতে পারে বা আবার অপারেশন করা লাগতে পারে ফার্দার। তা যাই হোক, এখন এটা যেটা শুনছি ওই শোনা কথা, কোনো বিশ্বাস না, তবে ওই কাগজে যেটা দিয়েছে যে ওর ভিতরে যে কাপড়টা পাইছে এটা আর কি। ডাক্তার হঠাৎ করে আমাদের ওই মহিলা ডাক্তার বলতেছে যে আপনার কোন হসপিটালে করেছেন? পরে আমরা বললাম যে এই হসপিটাল। তা ওই হসপিটাল থেকে যে হসপিটালের পরিচালক না যেন ডাক্তার, ওনারা আবার ফোন করছে, এই ডাক্তারের সাথে যোগাযোগ করছে। আমরা এখন যেই ডাক্তারের আন্ডারে ওর ট্রিটমেন্টটা চলতেছে, ওখানে ওর ডাক্তার বলতেছে যে অমুক ডাক্তার না। তখন আমরা বলতেছে যে এখন আর যা হয়েছে আল্লাহর মতে আপনাদের রুগী তো বেঁচে গেছে, তো সমস্যা নাই, আর ওদের পিছনে আর কোনো ব্যবস্থা নিয়ে কী করবেন। পরে আমরা বলছি যে ম্যাডাম প্রায় আরও 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন রাখতে হইতে পারে ওই হসপিটালে। এই 15 দিনে যদি আমার 5,000 টাকা করে খরচ হয় তাহলে এইটা আমার জন্যে মানে অসম্ভব ব্যাপার। তখন আমি আবার আমার হাতে তখন এই 10-15 হাজার টাকা আছে, তা আমি কয়দিন ওরে, আমি তো 1 দিনের 2 দিনে আমি হয়তো ওরে রাখতে পারবো, তারপরে আমি আর পারতেছি না। আর ওখানে ওই সময় যে মানে হাই পাওয়ারি একটা অ্যান্টিবায়োটিক দিছে, ওইটা 850 টাকা করে, তিন বেলা 3টা, এই 3টা ইঞ্জেকশনের আমার 850 করে, তার মানে 3-24-2500 টাকা আমার ওখানে আমার রাখতে হইতেছে। তারপরে হসপিটালের আনুষঙ্গিক খরচ তো আরও 20-2500 রয়েছে, মোটামুটি 5,000 টাকা প্রতিদিন খরচ যাবে। তো এর ভিতরে আমার যে অন্যান্য বোনরা আছে ওরা, ওদের সবসময় যোগাযোগ আছে, ওরা আরও টাকা পয়সা পাঠাইতেছে, আমার হাতে টাকা পয়সা কম। আর এখন আর দেওয়ার মতো আর তেমন আর কেউ আসলে আর নাই, মানে আমার হাতে যে সবাই মোটামুটি দিছে, এগুলো খরচ হয়ে গেছে। এখন আর মানে যে কেউ দিবে বা সহযোগিতা করবে এই জিনিসগুলো মানে এখন আর আমি কারো কাছে চাইতেও লজ্জা পাচ্ছি। আর আমি কোথা থেকে অ্যারেঞ্জ করবো যে আমার এখানে বৈশা মানে আমি ফোন দিয়ে কার মাধ্যমে কি আনা মানে টাকা পয়সা আনা যায়, এই জিনিসগুলো আসলে তখন ওই দূর থেকে করা সম্ভব না। তখন আবার নিরুপায় হয়ে ওই আমার ভাইরে ফোন দিছি কানাডাতে, তো বললাম যে এই জরুরি দরকার, তাড়াতাড়ি তুমি ফোন করো, একটা মেসেজ দিলাম শুধু। মেসেজ দেওয়ার পরে ও আবার কল ব্যাক করলো। পরে বললাম যে ওর তো এই অবস্থা, অপারেশন তো সাকসেসফুল, কিন্তু ওর এখন যে ওষুধগুলো লাগে এগুলো তো আমি আর মানে করতে পারতেছি না, এগুলো চালিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব না। কারণ আমি তো তীরে আইসা তরি ডুবে দেবে এরকম এক অবস্থার মধ্যে আমি পড়ছি। তো বলছে কেমন খরচ হইতে পারে? পরে আমি ওর একটা হিসাব দিলাম, মানে অঙ্ক যেরকম লেখা ওইরকমভাবে মেসেজ করে হিসাব দিলাম যে দৈনিক ওর ওষুধের পিছনে এই খরচ। আর ওই ওষুধটা হসপিটালে মানে পাওয়ার কথা হসপিটাল থেকে ফ্রি, সরকারি হসপিটাল যেহেতু, কিন্তু তখন নাকি এটা সাপ্লাই ছিল না। সাপ্লাই ছিল না দেখে আমি 3-4 দিন এভাবে নিজে কিনেই চালাইলাম। চালানোর পরে হঠাৎ করে বললো যে ওষুধটা সাপ্লাই আসছে আপনাদের, আমরা একটা দেবো, আপনারা 2টা কিনবেন।
মানে এক বেলারটা হসপিটাল থেকে দেবে আর বাকি 2 বেলারটা ওরা আমার নিতে হবে। 2 বেলাটা আর 1 বেলাটা হসপিটাল দেবে। তো তাতে আর আমি দেখতেছি কোনো লাভ হইতেছে না, কারণ 3 বেলায় যদি আমার ওষুধের খরচটা 3 বেলাটাই সরকারি হসপিটাল থেকে পাওয়া যাইতো সাপ্লাই, তাইলে আমার একটা উপকার হইতো। কিন্তু আমার এক বেলায় 800 টাকা সেভ করে আমার লাভটা তারপর যা পাই তাই আমার লাভ। আমার তো এতটুকুই, মানে আমার উপরের থেকে চাপটা কমে। যাক, এক বেলার ওষুধ দিত আর বাকি 2 বেলার ওষুধ দিত না। তো এর ভিতরে অন্য একজন বলতেছে এদের কাছে ওষুধের সাপ্লাই ঠিকই আছে, এখন আপনারা লোভ দেখাইতেছে, বাকি 2টাও এদের কাছ থেকে আপনারা কিনে আপনি ইচ্ছা করলে কিনতে পারেন। আপনি যদি টাকার লোভ দেখান, দেখবেন ওরা ওই বাকি 2টাও ওরা আপনার নামমাত্র কিছু দামে ওরা আপনার কাছে বিক্রি করতে পারে। ওকে। তো যাই হোক, আমি আর সে ওই ওই ধরনের কোনো ইয়েতে যাইনি, আমি বাহির থেকে কিনে আনছি 2টা আর ওরা একটা দিছে, এইভাবেই চলছে। 2 দিন যাওয়ার পরে আরও 2-3 দিন এইভাবে চলে গেলো। তখনও আমার ওই কানাডা থেকে আমার ওই চাচাতো ভাই তখন, এখন আর নিজে না দিয়ে এখন ওই তার বড় ভাইরে ফোন করে বলতেছে যে এরকম এরকম, যে ওয়াইফের তো এই সমস্যা, এখন এর কিছু সহযোগিতা করো, হয়তো এইভাবে বলছে। একদিনের মাথায় ও আরও 15,000 টাকা পাঠাইছে। আমি ভাবছি হয়তো আরও একটু বেশি হয়তো পাঠাবে বা কিছু একটা, এতে আমার খরচের মাত্রাটা অনেক বেশি। এই ক্ষেত্রে হয়তো আর একটু বেশি হয়তো বাড়াই দেবে। এখন দেখতেছি 15,000 টাকা দিচ্ছে। আমি হিসাব করে দেখলাম 15,000 মানে আমি ওরে 3 দিন আমি চালাই রাখতে পারবো। এরপরে আবার আমার হাতের অবস্থা এমনই হবে। এরপরে আর যাই হোক, 2-1 দিনের ভিতরে আমি আবার ওর ওষুধটা পরিবর্তন করে দিল। ওর ওষুধটা পরিবর্তন করে এখন আরও মানে একটু মাইল্ড পজিশনের একটা ওষুধ দিল, যেটা আর কি আপনার একটু কম দামি। তখন মানে 200 টাকা না জানি কি এই ওষুধটার দাম। ওই ওষুধটা দিল, অ্যান্টিবায়োটিকটা খুব একটু নর্মাল ধরনের। এটা দেওয়ার পরে আমার উপরে মানে খরচের চাপটা অনেকটা কমে গেল। তারপরও এটা আল্লাহরই রহমত। এখন দেখতেছি ওইটাও বলতেছে যে ওটা সাপ্লাই আছে। 2-1 দিন চালানোর পরে বলতেছে এটার ওষুধের সাপ্লাই আছে, ওষুধটা হসপিটাল থেকে আপনারা পাবেন। তো এখন অনেকটা প্রেশার কমে গেছে। হ্যাঁ, তখন হাতে মনে হয় যে 8-10 হাজার টাকা বা এরকম ছিল। তো 1-2 দিনের ভিতরে বড় ডাক্তার আসলো, এসে দেখলো ওর কিন্তু অপারেশন করার পরে মাজার 2 পাশে 2টা পাইপ জয়েন করে দিয়েছে। ওখান থেকে ওই যে আপনার ওই যেখানে অপারেশনের সময় যেখানে ঘা হয়েছিল ওখানে থেকে আপনার ওইটা কাইটা এগুলো ভালোভাবে ইয়াতে মানে করছে না, ভিতরে কাটাছিরা অংশগুলা প্রসেস করছে। ওখান থেকে কিছু পানি মতো এবং রক্ত মিশ্রিত এরকম নামে ওই দুই মাজার 2 পাশে, এই পেটের 2 পাশ থেকে 2টা পাইপ দেওয়া। তো এখান থেকে নামতেছে। তো প্রতিদিন ওরা এসে মাইপে দেখে যায় যে আসলে কি পরিমাণ যাচ্ছে, এটা কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে। মানে আসলে ওর যে ওষুধটা মানে অ্যান্টিবায়োটিক দিতেছে আস্তে আস্তে এটা মানে কিওরের পর্যায়ে যাচ্ছে কিনা, মানে আসলে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে কিনা। তো ডাক্তার অবজারভেশন করতে করতে পর্যায়ে বলতেছে যে আপনারা রুগী আর রাখতেছেন কেন এখানে, রুগী নিয়ে যান। ওই দিন নিয়ে চলে আসলাম আমার শ্বশুরের বাসায় যাত্রাবাড়ি, ওখানে নিয়ে আসলাম। এখন নিয়ে আসায় এদিকে এখন অপারেশন সাকসেসফুল হইলাম আর রুগীও আমি বাসায় আনলাম, কিন্তু এখন পরবর্তী অবস্থা আরও এখন বেশি খারাপ হয়ে গেছে। এখন এই যে বাচ্চার প্রতিদিনে দুধ দিতে হয়, বাহিরের দুধ, ও তার মায়ের দুধ পাচ্ছে না। ওর এত হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে যে ওর বুকের দুধটা মানে হয় না। এই কারণে ওরে বাহিরের দুধ খাওয়াতে হয়। প্রতি 2 দিন 3 দিনে একটা দুধ শেষ হয়। এই করোনার সময়টাতে আপনারা এই দৌড়াদৌড়িগুলো করতেছেন? এই করতেছি একদম চতুর্দিকে কেউ কোনো তো পরবর্তীতে এখন দেখতেছি হাত খালি হয়ে যেতেছে। কারণ ওই বাচ্চার প্রতি 3 দিনে একটা করে দুধ লাগতেছে, পাউডার, মানে যেটা আপনার সেরেলাক বা যে এই জাতীয় যাই হোক বেবিদের জন্য যেগুলো খাওয়ায়। তো ওরা এগুলো খাওয়াচ্ছি, আবার কোনোটাই শ্যুট করতেছে না। এই ওষুধ পাতে বাচ্চার ও আবার আমার ওয়াইফেরও ওষুধ তখন চলতেছে,
হুম মানে বাসায় থাকবে কিন্তু ওর কিছু ওষুধ লিখে দিছে, এই ওষুধগুলা চলবে। এটা নিয়ে আসলাম, আর ও চলাফেরা তো আর ওইভাবে খুব একটা করতে পারতেছে না। এরপরে আমি মোটামুটি একটু মাঠে নামলাম, যে আমার যখন হাতের এই অবস্থা, আর এখন আমি দেখি ওদের বিরুদ্ধে কি করা যায়, বা আমি ওদের কাছ থেকে কিছু টাকা বের করি। যদি টাকা বের করতে পারি তাইলে আমার এই বাচ্চার দুধ মানে আমার খাওয়াতে আমার সুবিধা হবে। কারণ আমার তখন ওই যে লকডাউনের কারণে আমি যেখানে জব করতাম ওখানে লে অফ ঘোষণা করার কারণে আমার বেতন একেবারে কমে গেছে। যে কদিন ডিউটি ওই কদিনের পয়সা, মানে এরকম এক অবস্থা। যে কদিন আমি ছুটিতে ছিলাম, এই যে ওয়াইফের এই সমস্যার কারণে আমি হসপিটালে ছিলাম, ওগুলো আমার ছুটি যেগুলো আমার জমা ছুটি আছে ওগুলো থেকে আমার এই যে ছুটি আকারে এগুলো পাস করাইবে তাও না। মানে মোট কথা তোমরা ডিউটি করো নাই, পয়সা পাবা না, এরকম একটা অবস্থা। তা আমার বেতনের 3 ভাগের 1 ভাগ পাওয়া যায়। তা আমি এ দিয়ে কি আমার ঘর ভাড়াই দেবো, না নিজেরা খাবো, না আমার ওয়াইফের ওষুধ দেবো, না বাচ্চার দুধ কিনবো, মানে এই এক অবস্থা। এর ভিতরে থানাতে গিয়ে আমরা ওর নামে একটা নোট লিখছি আর কি, ওই হসপিটালের বিরুদ্ধে যে এই ঘটনা। এখন তারা আমাদের একটা ফয়সালা করে দেবে, আমাদের সাথে একটা সমঝোতা করাই দেবে, বা যেভাবে হোক তাদের ভিতরে অ্যাকশনে না গেলেও তারা এই ভর্তুকিটা দেবে। আমরা যতখানি হয়রানি হইলাম, এতে আমরা যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছি, এইটা মানে ভর্তুকিগুলো ওরা দেবে, আমাদের কথা ছিল এটা। তো এইটা আমরা ইয়াতে বলবো, থানায় বলবো। থানায় বলার পরে ওদের কিছু টাকা পয়সাও দেওয়া হয়েছে, 10,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওরা মানে আমরা দিছি 10,000, ওখানে যাওয়ার পরে মানে ওরা আরো বড় অঙ্ক দিছে। যোগাযোগ করার পরে এরা মুখ বন্ধ করে চুপ করে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে। এখন আমরা গেলে আমাদেরকে আর খুব একটা দাম দেয় না, আমাদেরকে মানে কোনো কথা বলে না, নড়ে চড়ে না, ওখানে যায় না, আমাদের জন্য কোনো মানে আগায় না। তখন দেখতেছি না, তো এরা তো আসলে আমরা যদি এদের 10,000 দিই তাহলে ওরা 1 লাখ দিয়ে বয়ে না। ঠিক আছে, আমি এদিকে আর নাই বা গেলাম। আমাকে শুধু একটু বলেন তো যে আজকে এই গল্পটা আপনি কেন বললেন মিডিয়াতে? মানে আপনার ধরেন কোন হাসপাতালে গিয়ে আপনি এই ধরনের সাফার হয়েছেন, কোন হাসপাতালে গিয়ে আপনার এই ক্ষতিগুলো হয়েছে, সেগুলো আমরা প্রচারই করিনি। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কেস, পত্রিকায় আমরা আসে এই বিষয়গুলো। কিন্তু আপনার এই গল্পটুকু আপনি কেন বললেন রেডিওতে? হ্যাঁ, আমি আসলে এটা আমি বলছি আসলে মানুষের যে অভিজ্ঞতাটা, মানে আমাদের যে সাফারিংটা, এটার সম্পর্কে যে ধারণা, এই ধারণাটা মানুষ নেবে, এবং অনেক জায়গা মানুষ যেন বিভিন্নভাবে প্রতারিত না হয়। আমি চাচ্ছি যে মানুষ জানুক যে আসলে বিভিন্ন জায়গায় আমরা আসলে স্বাভাবিকভাবে সব কিছু আমরা সুবিধা পাইতে পারি না। আমরা সমস্যা পড়লে অনেকের কাছ থেকে আমরা সমস্যা থেকে আমরা সাহায্য, পুলিশ। এনআইডিতে হচ্ছে 29। ঠিক আছে, 30 থেকে 29 বছর বয়স, কোনো সমস্যা নেই। বলেন আলিম ভাই, যেখান থেকে বলতে ইচ্ছে করে। প্রথমে ছোটবেলা থেকে একটু আমাদেরকে ধারণা দেন, তারপরে বাকি গল্পে আমরা আসছি। আমার নাম হচ্ছে আব্দুল আলিম, আমরা দুবাই দুবন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই গ্রামগঞ্জে একটি প্রাইমারি স্কুলে লেখাপড়া করি, তারপর হাই স্কুলে লেখাপড়া করি, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট সরকারি সফরলি কলেজে পড়ি। তার মধ্য দিয়ে আমার ভাই আমাকে ব্যবসা দেয়। আর এর পূর্বে হচ্ছে আমি সবসময় কঠোর পরিশ্রম করার জন্য চেষ্টা করতাম। আমার ফ্যামিলি থেকে আমি কখনো কোনো টাকা পয়সা নেওয়ার জন্য ট্রাই করিনি। আমার যত সম্ভব চেষ্টা করছি নিজের খরচটা নিজে বের করার জন্য। তো আমার ভাই যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ভাই আমাকে বিকাশের ব্যবসা দেয়। তখন প্রায় 1-1.5 বছর। ফ্যামিলি কিভাবে চলতো, মানে আপনার ভাইয়ের উপর বিশেষ করে? বড় ভাই? জি জি, এবং আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। যখন আমি 6-এ পড়ি, দেন হচ্ছে আমরা সেপারেট হই। ওকে। বাবা কি করতো? বাবা কৃষিকাজ করতো। আমার 3 চাচা বাইরে ছিল। আচ্ছা। আর ভাইয়াও ছিল। জি, বলেন। তারপর আপনাকে দিল বিকাশের ব্যবসা দিল। হ্যাঁ, দেন হচ্ছে আমি 1 থেকে 1.5 বছর ভালো নাম ছিল, খুব আমার ব্যবসাটা ভালোই ছিল। তারপর গ্রামের এক ভাইয়া ছিল, হঠাৎ করে আপনার টিভিতে খেলা হয় না, এই খেলার মধ্যে বলে যে তুমি এটি করবা। তো 1,000-2,000 টাকা করতে করতে দেন হচ্ছে আমি মনে হয় 40,000 টাকা মতো উইনিং হই, মানে অনেক দিনে জুয়া যেটাকে বলে। জি 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 জি। দেন হচ্ছে পরে আপনার ওয়ার্ল্ড কাপ ছিল সম্ভবত, ওইটা চলে যায়। 1 মাস পরে আইপিএল আসে। আইপিএল আসার পরে আমার কাছে হিউজ পরিমাণে টাকা ছিল, প্রায় অনেক টাকাই ছিল।
তো আমি 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা করে করতে করতে তখন আমি প্রতিদিনই হাঁটতাম। দেন হচ্ছে আমি অনেক টাকা হারার পরে আমার মাথায় সেন্স ঠিক ছিল না, অনেক টাকা। ভাইয়ের কাছে বারবার আমি বলতাম, ভাই আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসাটা কন্টিনিউ করি। জি। ভাই আমার প্রতিটা কথা শুনতো, ভাই আমাকে অনেক সাপোর্ট দিত। লাস্ট পর্যায়ে হচ্ছে আমি ওই জায়গা থেকে ফিরে আসতে পারিনি। ওকে। তো ফরচুনেটলি হচ্ছে সৌদি আরবের ভিসা চালু হয় 2016 সালের লাস্টে, আমাকে ভাই সৌদি আরবে নিয়ে যায়। আমি 2016 সালের 26শে ডিসেম্বর দেশ থেকে চলে যাই। ওকে। তো যাওয়ার পর 1 মাস পরে আমি কোনো কাজ, যাওয়ার পর থেকে কাজ করতেছি, কোনো কাজ পাই না। ভাই থানায় কাজ করতো, ভাইয়ের এক ফ্রেন্ড ছিল, ও ভাইয়ার কাছে সন্ধান চাইলো যে দেখো আমার ছোট ভাই দেশ থেকে আসছে, তুমি একটা কাজ দিতে পারবা? দেন ভাই বললো, যখন ভাই আপনি দেশের বাইরে গেলেন তখন আপনার বয়স কত? আমার বয়স ছিল তখন 2016 সালে। 2016 সালের দিকে, মানে ইন্টারমিডিয়েটের পরে আপনি আর পড়াশোনা করেন না নাই? না 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 আচ্ছা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন না দেন নাই? দিয়েছিলাম। আচ্ছা, ওকে। তো জি, তারপর? তো ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ভাইয়াকে অনেকদিন ফোন দিল, পরে ভাই বললো, ভাই এখন তো ব্যবসা অতটা ভালো নাই, ওনার সবজি দোকান ছিল। তো আচ্ছা। ভাইয়াকে বলার পরে বলল যে দেখো তুমি তো জানো আমার ছোট ভাই মানে তোমার ভাই। পরে ভাই বলল, ভাই আপনি তাহলে এইভাবে দেওয়া যাবে না, আপনি 10,000 রিয়াল দেন, বাংলা টাকা 2 লক্ষ টাকার উপরে হয়। তো আমি আপনার ভাই অতটা পরিশ্রম করা লাগবো না, আমি ভাই হিসেবে ব্যবসা ট্যাবসা বাদ আমি আর 1500-1600 রিয়াল বেতন দিব। হ্যাঁ, কোনো আপনাকে ইন্টারেস্ট দেবো না। তারপর হচ্ছে আমি 1 মাস কাজ করি। আমার জীবনে কখনো এত কাজ করি না। সারা রাত আমি দেখা যাচ্ছে রাত 12টা থেকে শুরু করে একদম রাত 3টা পর্যন্ত কাজ করতে হইতো। সকাল কাজ? সবজি দোকানের 1 ট্রাক মাল আসতো, ওই ট্রাকের মাল আমাকে দিয়ে নামাইতো। আমার কাছে খুব কষ্ট লাগছে, আমি ওই কষ্টগুলো কখনো সহ্য করতে পারি নাই ভাই। আর তারপরে 1 মাস যাওয়ার পরে এর পূর্বে হয়েছে যে ওনার দোকানের সামনে থেকে আমাকে, তখন আকামা ছিল না, পুলিশ ধরে। আকামা কি জিনিস? আকামা হচ্ছে এনআইডি কার্ডের মতো, আচ্ছা, ওইটা আচ্ছা। ওই দেশে বৈধতা। ওকে। তো এনআইডি কার্ড ছাড়াও আপনার আকামা ছাড়াও 3 মাস থাকা যাবে সৌদি আরবে, এটা নিয়ম ছিল। তো আমাকে পুলিশ ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর হচ্ছে 1050 রিয়াল জরিমানা করে, বাংলা টাকা প্রায় 20-25 হাজার টাকা। আমার কাছে ওই সময় কোনো টাকা ছিল না, তো আবার নতুন আকামা তৈরি করার পূর্বে ওই টাকাটা পে করতে হয় প্রায় 1150 রিয়াল। তো ওই ভাইয়ের দোকানে যে আমি 1 মাস কাজ করি, ভাই আমাকে কোনো স্যালারি দেয় নাই। 1 মাস হওয়ার পরে আমাকে 50 রিয়াল ভাড়া দিয়ে বাসে উঠাই দিয়ে দেয়। আমি এত কষ্ট করলাম, ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করছি, ভাই আমার বেতনটা আপনি দেন। আর ভাইয়ের যে টাকাটা দিচ্ছি ওই টাকাটাও দেয় নাই, বলছে আমি ভাইয়ের সাথে আমি 5-6 দিন পরে যাব, আমি তোমার সব টাকা দিয়ে দেবো, তোমার স্যালারি দিয়ে দেবো। ও ভাইয়া কী করলো, 1 সপ্তাহ পরে ওই দোকান ছেড়ে বিক্রি করে চলে গেছে। তারপরে আবার আমি ভাইয়ের কাছে চলে আসি, আসার পর ভাইয়ের কথা শুনি না, অনেক খারাপ মনে ভাইও কান্না করছে যে আমি ছেলেটার এত পছন্দ করতাম, এত ভালোবাসতাম, ছেলেটা এমন একটা কাজ করলো, যাই হোক আমি দেখবো। এটা বলার পরে উনি আর কোনো ফোন যে নাম্বারগুলো ছিল ফোন অফ করে রেখে দেয়, আর কোনো যোগাযোগ করা যায় না। তারপরে হচ্ছে আমি ওখান থেকে চলে আসার পরে আবার কাজটাজের জন্য বিভিন্ন জায়গায় ভাই যোগাযোগ করে, ওই সময় অনেক লোক গেল বাংলাদেশ থেকে, কোনো কাজ পায় না। তারপর ভাইয়ের যে থানাতে কাজ করে, ওই থানার একটা মুদির থাকে, ওনার বাসার জন্য আমাকে পাঠায়। যাওয়ার পরে আমি দেখি ওনাদের বাসা খুবই ভালো, ওনার ওয়াইফটা আমাকে আমার জীবন চলার পথে যত মানুষ দেখছি এত ভালো বিহেভ করছে, এর চেয়ে ভালো মানুষ আমার জীবনে পাইনি। নিঃস্বার্থ ভালোবাসা ওনার ওয়াইফ থেকে পাইলাম। আমি প্রায় 5 মাসের মতো ওনার বাসায় অপেক্ষা করি কাজের জন্য। কোনোভাবে সে গাড়ি ক্রয় করবে বলছে, গাড়ি আর ক্রয় করে না। তারপরে আপনার কি কাজ হবে? ওখানে আমি ড্রাইভিং হিসেবে কাজ করতাম। আর আপনাকে শেখাচ্ছিল ড্রাইভ? হ্যাঁ, এমনি শেখাচ্ছিল। ওর ওয়াইফ অনেক ভালো ছিল, যেখানে যাইতো, যা খাইতো, রাত 1টা 2টা 3টা এনি টাইম উনি আমাকে নিয়ে, ওর হাজবেন্ড বা ছেলে মেয়েকে নিয়ে আসতো, আমাকে অ্যাজ এ ভাই হিসেবে অনেক ভালোবাসতো। তো আমার জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতো মহিলাটা, যে বাসায় আমি ছিলাম। তারপরে 5 মাস আমি অপেক্ষা করি, 5 মাসের মধ্যে আমার কোনো কাজ হয় না। তারপরে রোজার ঈদ আসে, রোজার ঈদ আসার পরে বাইরের এখানে পাঠায় যে তুমি যাও, তোমার বাইরের এখানে ঈদ করো, তারপরে আমি তোমাকে নিয়ে আসবো। ঈদের 4-5 দিন পরে আমাকে কি করলো, উনি ফোন দিল। এর পূর্বে ভাই অন্যান্য জায়গায় যোগাযোগ করছে, যেহেতু 5 মাস অপেক্ষা করছে, তেমন স্যালারি দেয় না, কিন্তু হাত খরচের টাকাটা ওয়াইফটা আমাকে দিত, ওনার ওয়াইফটা। তারপরে ভাই বলল যে যেহেতু প্রবাসে আসছো, টাকা অবশ্যই দরকার আছে, আমাকে না দেস তোর নিজের জন্য। দেন ভাই আমাকে আপনার একটা কাজ খুঁজে দেয়। তো কাজে খুঁজে দেওয়ার পরে আমি 3 মাস কাজ করি। 3 মাসের স্যালারি আমাকে পার মান্থ দিয়ে দিত, একদিনও লেট করতো না। ভাই আমাকে বলছে তোর ভবিষ্যৎ তোর, আমি তোর কোনো টাকা নিব না। তারপরে 3 মাসে ভাইও সৌদি আরবেই থাকে? হ্যাঁ। তো হচ্ছে ভাইয়া যে টাকাটা নিত না, আমি কি করলাম, ভাইয়া একটা লোকের সাথে ব্যবসা করতো, তো
তো ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি, আমার কাছে 1 লাখ টাকা হয়েছে, আমার ছোটো বোনের কাছ থেকে কিছু টাকা নিলাম যে আমি যদি কোনো ব্যবসার সুযোগ সুবিধা পাই তোর কাছ থেকে কিছু টাকা যাবো, তুই আমাকে দিবি। দেন আমার ছোটো বোন আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিত, ছোটো বোন। তো বললো আচ্ছা ভাই ঠিক আছে, তো আমি ওখানে এবার বিকাশের ব্যবসা শুরু করি। যে ভাইয়াটা, ও ভাইয়ার সাথে আমার ভাই আগে থেকে টুকটাক লেনদেন করতো, আমি সেই পরিচয় চিনি, আমাদের বাসায় উনি গিয়েছিল। তো আমার যে এলাকায় আমি থাকতাম সেই এলাকায় অনেকের সাথে আমার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়, কথাবার্তা বলে। আর আমি যে টাকা অনুপাতে কিনতাম খুবই স্বল্প ব্যবসায় আমি এগুলো সেল করার ট্রাই করতাম। আচ্ছা। তারপরে আমি এমন সময় গেছে আপনার 15 দিনের মতো ব্যবসা করছি ওনার সাথে। আচ্ছা। 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত আমি রিয়াল দিছি। একদিন লাস্ট আমি একে 14 লাখ টাকার মতো রিয়াল দিই। রিয়াল দেওয়ার পরে সে আমার ফোন পিক করে না, সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতো, 600 কিলোমিটার দূরে। তো ফোন পিক করে না, এত ফোন দিতাম, আমি শুধু কান্না করতাম আর আল্লাহ ডাকতাম। যেসব লোকের টাকা নিছে আমি হইছি নতুন, কোনো কিছু জানি না, তারা আমাকে মারবে, কাটবে, কি করবে। তো আমার ফোন ধরেই না, 3 দিন 4 দিন গেল। তো আস্তে আস্তে সে আমাকে 10-11 লাখ টাকার মতো দেয়। তো 3-4 লাখ টাকা বাকি ছিল, আজ অবধি সে টাকাটা আমি পাইনি। এর মধ্যে হচ্ছে আমার এক রিলেটিভস, তার কাছাকাছি থাকে, দিয়ে দেই। তো সে ভাইয়ের কাছ থেকে আমি কালেকশন করাইতাম, তাকে যে বললো যে দেখেন ভাই আপনার কাছ থেকে তো সে প্রফিট করে আমাকেই দেয়, আমি টাকা নিয়ে যাই, তো আপনি হারে টাকা না দিয়ে আপনি আমাকে দেন টাকাগুলো। তারপরে ওর লোক কাছ থেকে একবার 1 লক্ষ টাকার রিয়াল নিয়ে আসে, দেন হচ্ছে পরবর্তী 2 লক্ষ টাকার রিয়াল নেয়, নেওয়ার পরে আর ওর সাথে কোনো যোগাযোগ করে না। তো আমার ওখানে একটা লস গেল। তারপরে আবার কাজ করি, যে কাজগুলো ও বাংলাদেশ থেকে করাই, তো ও বাউচারের মধ্যে নাম্বার ছিল, ওনার সাথে আমি মোটামুটিভাবে টুকটাক লেনদেন 5-7 মাস পর থেকে আবার করি। তারপর তো এক ভাইয়ার নাম্বার নেই বাউচার থেকে, ভাইয়াকে আমি কল দিই যে ভাই আমি এমন, তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব আমার জায়গা থেকে। তারপর ওনার নাম হচ্ছে বাবু, নোয়াখালীতে বাসা, আমি কখনো ওনাকে দেখি নাই, চিনিও নাই। তো লাস্ট মোটামুটি অনেকদিন ওনার সাথে ট্রানজ্যাকশন করি, ভালোই ছিল। তো লাস্ট করোনার পূর্বে সেটা ঘটনাটা 15-20 হাজার টাকার মতো আটকে রাখছে, আর তার সাথে আমি কোনো ধরনের লেনদেন করিনি। আর হচ্ছে করোনা মহামারী যখন শুরু হয়, তারপর আপনার আমি ব্যাংকে টাকা পাঠাতাম। আমি নিজে কয়েকবার পাঠাইছি, প্রায় মনে হয় 20-25 লাখ টাকা হবে। আচ্ছা। ওই যে টাকাগুলো সম্পূর্ণ আমার না। এই কাজগুলো আপনি কিভাবে, মানে এত টাকা আপনার কাছে আসতো কিভাবে? আরেকবার যদি যে আমাদের যে এলাকায় আমি থাকি এখান থেকে ব্যাংক অনেক দূরে। হ্যাঁ। যেহেতু ব্যাংক অনেক দূরে, ব্যাংকে আসা যাওয়ার জন্য আপনার 150 রিয়াল ভাড়া দিতে হবে এবং আপনার কাজ অফ থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে 150-100 রিয়ালও যদি ধরে, তাহলে ব্যাংক চার্জ আছে লাইক দ্যাট আপনার 230 রিয়াল চলে যায় 5,000 টাকা। হ্যাঁ, তো ওই সম্পূর্ণ খরচ 5,000 টাকাও যদি বাংলা টাকায় কেউ পাঠায় ওখানে যাবে না, 50,000 টাকা পাঠাইলেও যাবে না। তো অনেক টাকা পাঠাইলে সে যদি যাইতে চায় যাইলো। তো সেই কারণে 10-5 হাজার টাকা পাঠাইলে ম্যাক্সিমাম টাকা আমাদের দিয়ে পাঠাইতো। আচ্ছা, আমার মতো অনেক লোক আছে। জি, হুন্ডির মতো। হ্যাঁ, আমি ব্যাংকে পাঠাইতাম এই টাকাগুলো। এর পূর্বে যেগুলো করতাম আপনার হুন্ডির মাধ্যমে। ওকে। তারপর হচ্ছে যে আমি নিজে 20-30 লাখ টাকা ট্রানজ্যাকশন করি। তো আমার ভাই আমাকে বলছে যে তুই এইভাবে করো, সেগুলো তো সমস্যা হবে একটা পর্যায়ে। তখন ভাইয়ের কথা ততটা রেসপন্ড করি না। আমি যে জায়গায় কাজ করতাম একটা থানার মধ্যে, ওই জায়গায় একটা পুলিশ ছিল আমার দায়িত্বে, যে আমার বেতন দিত। হোস্টেলের মতো, ওখানে খাবার দাবার খাইতো, আমি রান্না বান্না করতাম। তো তার সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক। আমি বললাম যে দেখেন, আমি তো বাংলাদেশের, এখানে সবাই করোনা মহামারী, কেউ বাইরে যেতে পারে না, আমি টাকা পয়সা নিয়ে দিতে পারবেন। সে আমাকে অনেক সাপোর্ট দিছে। এমন সময় গেছে 30 লাখ 20 লাখ টাকা মেরে দিতাম, রিয়াল দিতাম, বাংলা টাকা 20 লাখ 30 লাখ টাকার মতো। সে প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিত। তো লাস্ট পর্যায়ে হয়েছে দিতে আপনার এমনও মাস গেছে আমি 1.5 কোটি 1 কোটি টাকা পর্যন্ত রেমিটেন্স পাঠাতাম এর মাধ্যমে। তারপর হচ্ছে যে এর নামে একটা মামলা হয়। কার নামে? এই যে সৌদি পুলিশের মাধ্যমে টাকা দিতাম, সে আবার ব্যাংকে প্রশ্ন করতো যে আমি যে টাকাগুলো নিয়ে দিচ্ছি এটা তো আমার এক শ্রমিকের টাকা। সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা এনে দেয়। সে অনেক ভালো, পুলিশটা অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। যদি খারাপ হতো এই সাপোর্টটা আমি পাইতাম না এর কাছ থেকে। সে বললো যে না, কোনো সমস্যা নেই। তো লাস্ট পর্যায়ে তার নামে মামলা হয়। মামলা হওয়ার পরে বিভিন্ন ঝামেলা, এর মধ্যে আমি চিন্তা করি যদি সে কোনো ক্রমে আনফর্চুনেটলি জেল হয়, আমারও হবে। বাংলা টাকায় 1 কোটি 20 লক্ষ টাকা আমার জরিমানা হবে এবং 15 থেকে 20 বছরের জেল হবে। সেক্ষেত্রে আমি কি করলাম, তাকে অনেক কিছু বুঝাই, ওর সাথে এখনও কথা হয়। সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে বাংলাদেশে যাই, বাংলাদেশে যাওয়ার পরে আমি কোনোভাবে কোনো পেপারস দেওয়ার চেষ্টা করবো যাতে আপনার কোনো সমস্যা না হয়। সে আমাকে টাকা দেওয়ার কথা ছিল, তার কাছে আমি 5-6 লাখ টাকা বাংলা টাকা পাই। যে দেখ, আমি তো এখন হজে যাব, আমার কাছে এখন টাকা নাই, এই যে ওমরা
রোজার মধ্যে উমরা হয়, তাদের একটা ডিউটি থাকে এবং বড় হজের মধ্যে ডিউটি থাকে। সে যায়, পরে বলছে যে আমি তোকে টাকা দিব, পরে দিব। তো আমি চলে আসার পরে মোটামুটি কথা হয়, সে আমাকে জিজ্ঞেস করে কী করলাম, কতটুকু পেপারস, ওগুলো তো আমার বাংলাদেশে এসে রোজার কারণে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে পারি না, আর আমি কতটুকু সহযোগিতা বাংলাদেশ থেকে পাবো সেটাও আমি জানি না। তো এটা ছিল রেমিটেন্সের ক্ষেত্রে একটা আমার বিপজ্জনক ঘটনা। এই ঘটনার কারণে আমি মোটামুটি রেমিটেন্স পাঠানো বা টাকা পাঠানো ব্যবসা আমার বন্ধ। এর পূর্বে আমার যে করোনা মহামারীর মাঝে দিয়েই যে এর মাঝে এক বন্ধু, ওনার সাথে আমি মোটামুটি বেশ দিন লেনদেন করতাম, টাকা পয়সা বাংলাদেশে পাঠাইতো, আমার মাধ্যমে পাঠাইতো। ওনার এক মেয়ে বিয়ে দিবে, তো 1 লক্ষ টাকা আপনার যৌতুক দিতে হবে। সে আমার হাতে পায়ে ধরে, আমার বয়স অনেক বড় হবে সেই ভাইয়াটা। তো উনি আবার যে এলাকায় থাকে, এই এলাকায় আরও 5-6 বছর আগে আসার পূর্বে একটা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করে আপনার শরীরে শুধু মাথা বেঁধে এমন কোনো অংশ এবং হাড় নাই যে ভেঙে যায় নাই, বেঁচে থাকার মতো অবস্থা ছিল না। তো ওনার রুমমেটরাও যেহেতু করোনা মহামারী কোনো ধরনের কাজ পায় না, সবাইকে বললো যে যেহেতু আমি একটা কাজ পাইছি, রাস্তা কন্ট্যাক্টদার পাইছি, আমাকে বললো ভাই আপনি টাকা পয়সা দিবেন, এরা আমার সাথে আমার জীবন বাঁচাইছে, এদেরকেও আমি সাপোর্ট দেবো, যেন আল্লাহ আমার সুযোগ দিচ্ছে আমি এদের ভালো কিছু করতে পারি, আপনার সাথেও কিছু করতে পারি। তো ব্যবসাটা বা কন্ট্যাক্টটা ওনার সাথে এটা ছিল 3 ভাগের 1 ভাগ আমাকে লাভ দিবে আর 2 ভাগ উনি নিয়ে যাবে। তো শেষ পর্যায়ে উনি কী করলো, 2 মাস আমাকে হিসাব দেয়। লাস্ট পর্যায়ে যে খাতা কলম ছিল, হিসাব প্রতিদিন আসতো, প্রতিদিন হিসাব কিতাব বুঝাইতো, 1 টাকাও দিক বলতো না, বরং 1 টাকা বেশি বলতো, কম বলতো না। লাস্ট পর্যায়ে উনি আমার সাথে কোরবানি ঈদে আসে। কোরবানি ঈদের 4 দিন পরে বলছে ভাই আমি আপনার রুমে আসতেছি, টাকা পয়সা দিয়ে যাব, এটা বলে সে ফোন অফ করে রাখে। তারপরে এইভাবে আমি বিভিন্নভাবে ঋণ করি, ঋণের টাকা এই বেতন পাইতাম, দিতাম। এরপরে এই যে রেমিটেন্সের মধ্য দিয়ে আমি যে লাভ করি, এই যে পুলিশের দিয়ে টাকা পয়সা পাঠাইতাম, মাসে 1 কোটি টাকা বা 50 লাখ যাই পাঠাইতাম। আর রিং আইডি খুলি আপনার 10টা রিং আইডি খুলি, 100 এসপিসি খুলি, এখানে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আমার লস। ওকে। এরপরে হচ্ছে বিভিন্ন বন্ধু বান্ধব সবাইকে যখন যে কোনো বন্ধু আমাকে ফোন দিত, ভাই আমার 10,000 20,000 টাকা লাগবে, যে কোনো, আমি তাদেরকে হেল্প করতাম। লাস্ট হচ্ছে আমার এক ফুফাতো ভাই হয়, ওনার সাথে আমি দেশে থাকতে ভালো সম্পর্ক, ওনাকে আমি অনেক রেসপেক্ট করতাম, ওনাকে আমি অনেক বড় ভাই হিসেবে জানতাম। বলে আমাকে ফোন দিল যে দেখ আমি তো একটা জায়গা রাখবো, তুই আমাকে কিছু টাকা দে, আমি তোর টাকাটা 2 মাস বা 3 মাসের মধ্যে দিয়ে দিব। এটা বললে ও কী করলো, আমার কাছ থেকে টাকা নিল, আস্তে আস্তে নিতে 5 লাখ টাকা নিছে। এখনও অবধি আমার টাকা তো দিচ্ছেই না, আমার আব্বাকে 2টা বছর যাবত কুত্তার মতো ঘুরাচ্ছে, আমার ফুপিকে টাইম দিচ্ছে, আমাকে টাইম দিচ্ছে। লাস্টে আমি আমার যে হাজারের এমপি ভাইয়ের কাছে যাই, ভাই আমি তো বাইরে ছিলাম, আমি আপনার সাথে অতটা যোগাযোগ রাখতে পারি নাই, আমাকে এই বিষয়ে একটু হেল্প করেন। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ডাকো, আমার সামনে আনো, দেখে তুমি টাকা যে পাও সেটা সত্যতা কত। তারপর ওনাকে আনলো যে তুমি আজকের মধ্যে আমার সাথে দেখা করবো। পরে আসার পরে বললো যে আলিম নাকি তোমার কাছে টাকা পায়। পরে বলছে হ্যাঁ আমার কাছে টাকা পায়, আমি 1 টাকা দিয়ে দিব, কিন্তু সময় লাগবো। বলছি সময় লাগবো মানে তুমি এখন কত টাকা দিবে আর কতদিনের মধ্যে পুরো টাকা পেড করবো সেটা বলো। পরে ভাইয়ার সামনে বললো যে আমি 3 মাসের মধ্যে আমি সব টাকা আমি তোমার হাতে দিব, তুমি 1 টাকা হাতে দিবা, আমার সাথে কোনো টাকা পয়সার বিষয়ে কোনো ধরনের কথা বলতে পারবো না। বাস এর মধ্যে আমাকে কোনো টাকা দিচ্ছে না। 10 তারিখ গেল না, যে 10 তারিখের কথা ছিল যে 1.5 লাখ টাকা দেবে, 1 টাকাও দেয় নাই। আমার ফোন পিক করে না। ও ভাইয়ের কাছে গতকালকে গিয়েছিলাম, ভাই বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, ব্যস্ত ছিলাম, কোনো ফোন ও আমার পিক করে না, আমি দেখবো বিষয়টা। এর মধ্যে হচ্ছে আর একটা আমার ফ্রেন্ড হয়, ও মোটামুটি ভালো একটা ছেলে, আমি জানতাম, আমার কাছ থেকে 2.5 লক্ষ টাকা নেয়, চেক দিয়ে নেয়। তো সে আমার টাকাগুলো ব্যাক করে নেয়, ফোন দিতাম ফোন পিক করে না। দেশে আসছি, আর আব্বার কাছে যাই, আর আব্বার টাইম নেয়, গত 1 মাস আগে টাইম নিয়েছে, 23 তারিখ গেল না, এই যে 23 তারিখ, এই 23 তারিখে বলছিল টাকা দেবে, টাকা দেয় না। এই মাসে বলে আবার আগামী 1 মাস। আমি এইভাবে ভাই যত টাকা উপার্জন করছি সব মানুষকে দিলাম। এর মধ্যে আর একটা আমার ফ্রেন্ড ছিল, ওর মা ব্রেন স্ট্রোক করে, তারপরে ওর ব্যবসাটা খুবই বাজে যায়, আমার কাছ থেকে টাকা চায় যে দেখো আমার এমন একটা পর্যায়ে। তারপরে ওকে আমি টাকা দিই, সে আমার সাথে চিট করে সৌদি আরব চলে যায়। এর মধ্যে হচ্ছে আপনার দেশে আসি, ও দেশে ছিল, পরে বললো কি যে ঈদের আগে আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেবো, যদি পরে পাই টাকা দিব, আর না পারলে তুমি আমাকে ক্ষমা করে দেবা। এরপরে ঈদের পরের দিনকা না দ্বিতীয় দিন এইরকম চলে যায়, আমাকে না জানা হুট করে চলে যায়। এই ছিল আমার জীবনের ভাই। আর একটা মানুষের সাথে পরিচয় হয় এর মধ্যে, এই 2020 সালের মার্চে সম্ভবত, আমার রুমমেট ছিল একটা মেয়ের সাথে। তো আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ হয় না, কয়েকদিন ট্রাই করে ও ছেলেটা আমাকে নাম্বার দেয়, ওর ছেলের ফোনটা আর ধরে না। তারপরে কথাবার্তা বলতে সে আমাকে বললো যে ঠিক আছে আমি
আপনি ফোন দেন, আমি আপনার সাথে কথা বলবো। কথা বলি, তো তার একটা মেয়ে ছিল, মানে অনেকদিন কথাবার্তা তার সাথে বলে পরে বললো আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ভালো, আপনার কথাবার্তা শুনে ভালো মনে হয়েছে, আপনি কথা যোগাযোগ রাখেন, আমার একটা মেয়ে আছে, আপনি চাইলে আমি আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেবো। তো সে বলতো যে পরিচয়টা ছিল সম্পূর্ণ মিথ্যে ছিল। যেমন বলছে যে বাসাটা থাকে সে বাসা তার নিজের, এবং একটা বাড়ি আছে তার হাজবেন্ডের, যেখানে থাকে সেটা ভাড়া থাকে। আর সে আমাকে বললো কি, যদি তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি তো একটা সুযোগ সুবিধা পাবা। আমি তো তোমাকে লুকাইছি, তোমার কোনো লোভ লালসা নাই, দেখছি অনেক ট্রাই করছি, তোমার ভিতরে অনেক বাস্তবতা এবং সত্যতা আছে, অনেককে তোমাকে ঠকাইছে, তোমার অনেক ঘটনা শুনছি। তো আমার দোকান আছে, অনেক দিন আমি জানলাম যে আসলে দোকানটা রাইট আছে কিনা। তো কতজন কর্মচারী এটা সেটা বিভিন্ন হিসাব কিতাব রাত্রে বলতো, শুনতাম। তো মনে হয়েছে যে দোকান আছে, কিন্তু ওই জায়গায় একটা দোকান আছে, যে দোকানটা ও দোকান ওর না, আর দোকানটা হচ্ছে একটা ছেলের। ও ছেলের সাথে ও মহিলাটার আগে থেকে অনেক যোগাযোগ ছিল, কথাবার্তা হতো। তো আমার কাছ থেকে সে টাকা নেয় 3-4 বারে, প্রায় 5 লাখ টাকা মতো নেয়। আমাকে 2বারে 50-50 1 লাখ টাকা, আর একবার 1 লাখ টাকা, 2 লাখ টাকা ব্যাক করে 3 লাখ টাকা আর কাছে আছে। আমাকে বলছে আসার পূর্বে যখন জানাবো আমাকে 1 সপ্তাহের মধ্যে টাকা দিবে। আমি যখন নাকি বিগত 1 বছর থেকে বলতেছি আসবো, দেশে আসবো, আমার টাকা লাগবে, কোনো টাকা দিচ্ছে না। এখন যে জানুয়ারি গেল, জানুয়ারিতে বললো কি যে তোমাকে এখন 50% টাকা দেবো, আর 50% টাকা আমি তোমাকে মার্চের দিকে দিব। সে আমার সাথে জানুয়ারি আসার পরে সে বললো কি, দেখো আমি তো একটা বাস কিনবো, তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো। আমি বলছি দেখেন, আমার কাছ থেকে যে টাকাটা নিছেন আমি বেশি কিছু জানতে চাই না, আপনি আমার ওই টাকাটা দেন। আপনি বাস কিনেন না ট্রাক কিনেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমাকে কিছু বলতে হবে না, আমার টাকা লাগবে। সে কয়েকদিন কথা বলে না, তারপরে হচ্ছে আমাকে কয়েকদিন পর ফোন দেয় যে দেখো তুমি যদি পারো জোরে আমার টাকা নিও, আমি তোমাকে এমনি টাকা দিব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেশে আসি, দেশে এসে যদি আমি সঠিক রাইট টাকা দিয়ে থাকি, আমার কাছে প্রুফ থাকে, আমি বাংলাদেশে আইন আছে, আমি আইনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। তখন আমি দেশে আসার পরে রমজানে তার বোন আছে, মা আছে, তার মা বোন সবাই জানে মোটামুটি সে আমার কাছ থেকে টাকা নিছে। তারা বললো আচ্ছা ঠিক আছে, আপনার ঘটনা তো আমরা জানি, সে অবশ্যই টাকা দিব। তো ঈদের 3 থেকে 4 দিন পরে ওর বোনে আমাকে ফোন দেয় যে ভাইয়া, আপনার সাথে তো আমার বোন কথা বলছে, বা আমার ভাগ্নি বিয়ে দেবো, বা আমরা কথা বলছি, এক কাজ করেন আপনি নারায়ণগঞ্জ আসেন, আপনি আমাদের দেখে যান। আমি বলছি না না, আমি আসবো না, আপনারা প্রয়োজন আমার বাসায় আসেন, আমি টাকা পাই, টাকা দেন, বাস, এর বাইরে আমার কোনো কিছু প্রয়োজন নাই। আমি আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে চাই না, আর যদি আপনারা এইভাবে টাকা না দেন আমি বাংলাদেশের আইনের সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে ঈদের পরে আমার বিয়ে গেল, আমি সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যস্ততার জন্য আমি তার সাথে কোনো ধরনের যোগাযোগ করিনি, করতে পারিনি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে। আপনি একটানা বলে গেছেন, আমি আপনাকে থামাইনি। আমি একটু জাস্ট আপনাকে কয়েকটা জিনিস একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনাকে কতগুলো মানুষ এরকম ধোকা দিয়েছে? বন্ধু আছে 4-5টা। 4-5টা। আপনি এত টাকা কোথায় পেলেন? এই যে আমি ওখানে কাজ করতাম প্লাস ব্যবসা করতাম, মোটামুটি আমি যদি 30-40 লাখ। আমাদের একটা ব্যাপার আছে, আপনার এই ধরনের গল্প আমি অনেক পাই, যে কয়েকটা বিষয় আছে এখানে। একটা নাম্বার 1 হচ্ছে যে ওই একটা কথা আছে না, যে সবক শেখার জন্য একটা ঘটনাই যথেষ্ট। তো তাহলে আপনার কাছ থেকে এরকম এত মানুষ নিয়ে আপনাকে প্রতারণা করতেছে, আপনাকে পয়সা দিচ্ছে না বা আপনাকে ঘোরাচ্ছে, তাহলে আপনি মানুষজনকে সাহায্য করতেন কেন, বা না জেনে না বুঝে সাহায্য দিতেন কেন? একটু মাইক্রোফোন আমাকে তারা অনেক বলতো যে ভাই তোর ছাড়া কেউ নাই, ভাই তুই আমাকে ইমোশনালি আপনাকে ইয়ে করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে কথাগুলো বলতো। তো আমি ভাবতাম যেহেতু আমার ফ্যামিলিকে অতটা টাকা পয়সা দেওয়া লাগতো না, ভাই আছে, ভাই সাপোর্ট দিত, ভাই এই মনে করতো আমার কাছে টাকা আছে, আর আমি তাদেরকে এতটাই বিশ্বাস করতাম যে আমার টাকাটা আমাকে টাইম টু টাইম দিবে। বাট বাস্তবতা সেটা না, বাস্তবতা হচ্ছে ভিন্ন রূপ। জি, তো আপনি 1 জন 2 জন 3 জনের কাছ থেকে, আর আপনি মানুষ চেনা দায় বলে একটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যে কথাগুলো এখানে বলেছেন সেটা কতটুকু সত্য আমরা জানি না, এবং সেজন্য আমরা আসলে যাদের নামগুলো আপনি এখানে নিয়েছেন সেটাও আমরা রাখিনি, আমরা সেভাবে প্রচারও করিনি। আপনি গল্পটা কেন বললেন সেটা আগে একটু বলেন তো, আপনি কেন রেডিওতে এসেছেন এই গল্পটা বলার জন্য? গল্পটা ভাই আমার জীবনে তো যা করলাম মানুষকে দিলাম। দ্বিতীয় হচ্ছে রেমিটেন্স এর যে বিষয়টা ছিল, যদি আমি আনফর্চুনেটলি না যেতে পারি, হ্যাঁ, বা যাওয়ার পরে যদি আমার জেল হয়, সেখান থেকে মানুষ এটা শিখতে পারবে যে একজনের কার্ড বা একজনের আকামার নাম্বার দিয়ে আরেকজন যদি টাকা পাঠায়, সেটা এটা থেকে বিরত থাকা। এবং আরেকটা আমি ঘটনা জানি, যেটা হচ্ছে আমার এলাকার এক বড় ভাই, ওনার সাথে মোটামুটি আমার লেনদেনও ছিল, একটা মামলা যুক্ত হয়। মামলা মাজরায় বলতে একটা জমিতে কাজ করে, ওখানে আপনার গাঁজা চাষ করতো, সে জানতো না মনে হয়। বাংলাদেশে 35 জন লোক থাকে, তো 35 জন লোক কাজ করতো, আপনার এক এক জায়গায় 10 দিন 5 দিন 15 দিন এরকম কাজ থাকতো, সে আসতে 2 দিন 3 দিন হয়। ওখান থেকে এমন লোক আছে রাতে মামার বাসায় আসছে, ধরে নিয়ে আসছে, 15 বছরের জেল। এমন লোক আছে 15 দিন হয়েছে, 1 মাস হয়েছে আসছে, সে তার 15 বছরের জেল। এমন লোক আছে
মানুষের কাছ থেকে সম্পূর্ণ আপনার ঋণ করে বিদেশ গেছে, হ্যাঁ, সে তার 15 বছরের জেল। এই যে জীবনে মোটামুটি যে একজন আরেকজনের কার্ড নিয়ে টাকা পয়সা পাঠালে বিপদে পড়বে, এই যে এই ঝামেলাগুলো পড়বে, সেখান থেকে বিরত থাকা। এবং আমি যে থানায় থাকতাম, যদি কোনো বাংলাদেশি শ্রমিক ড্রাইভিং কাজ করে, ড্রাইভার হিসেবে কাজ করে, তাদেরকে একটা কথা বলবো, যেন সারাটা দিন বা সারাটা সময় একটু কেয়ারফুল ড্রাইভ করে। কারণ ড্রাইভ যারা করে, আমি যেখানে দেখছি হঠাৎ মানুষ 5 জন 2 জন 3 জন মরে যাচ্ছে, সেই বিষয়গুলো একটু careful করার জন্য। আপনি এখন সৌদি আরবে ঢুকতে পারবেন না, বা ঢুকলে আপনার নামে মামলা হবে, জি তাই জি কি? জি। আপনি লাস্ট টাইম যখন এসেছেন বাংলাদেশে কিভাবে এসেছেন, মানে আমি বাংলাদেশে যখন এসেছি, আমি যে সৌদি আরব পুলিশ- থেকে কিভাবে হ্যাঁ, পালায় হ্যাঁ, আসছেন আমি নিশ্চয়ই? পালিয়ে আসি নাই, তাহলে? মোটামুটি নর্মালি আসছে। যে সৌদি, সে আমার নামটা আজ অবধি বলে নাই যে আমি এর টাকা পাঠাইছি। হ্যাঁ, যে ওরে আপনার আদালত জিজ্ঞেস করতো তুই এত টাকা কোথায় পাইছিস, এসে বলতো যে আমি যার টাকা পাঠাইছি সে বাংলাদেশে চলে গেছে। আমি ওখানে থাকাকালীন সময়ে তাকে বারবার জিজ্ঞেস করতো যে হ্যাঁ কোথায় পাইতো এত টাকা। তখন বলতো যে লকডাউন ছিল যখন, ওই আমার বিভিন্ন জায়গা থেকে আইনা দিত, আমি ব্যাংকে প্রশ্ন করছি, ব্যাংক বলছে কোনো সমস্যা নেই। এখন যেহেতু সমস্যা, এখন সৌদি আরব আইন অনুযায়ী তার সমস্যা হবে তার এবং আমার। যদি আমি যাওয়ার পরে বলে এই টাকা এ দিছে, এই যে এই হ্যার বোনের অ্যাকাউন্ট, এর মামার অ্যাকাউন্ট, এবার জানে কোনটা আমার বোনের অ্যাকাউন্ট, কোনটা আমার মামার আচ্ছা, তো অ্যাকাউন্ট। আপনি বাংলাদেশে এখন কতদিন যাবত আছেন? আচ্ছা, আমি প্রায় 1.5 মাসের মতো আসছি। এখন আপনি চিন্তা ভাবনা কি করছেন, কোন দেশে যাবেন? এখন আমার চিন্তা সৌদি আরবে যাব, যদি আনফরচুনেটলি ও ধরনের কোনো একটা ঘটনা ঘটে তো আমার জীবন শেষ, এটাই মেনে নিতে হবে। তো মেনে নিয়ে কেন যাবেন তাহলে? আপনি রিস্কটা কেন নিচ্ছেন? আপনি অন্য কোথাও যান, অন্য কোনো দেশে যান। অন্য কোনো দেশে ফ্যামিলি সাপোর্ট আমাকে দিবে না। তো কেন দিবে না? কেন দিবে না বলতে, আমি ফ্যামিলিকে অতটা আমার কোনো টাকা পয়সা ততটা দেইনি। আচ্ছা, সো আপনার ক্যাশ ক্যাপিটাল পুঁজি বলতে তেমন কিছুই নাই? আমি 20 লক্ষ টাকার মতো প্রায় ঋণ। এখন 20 লক্ষ টাকার মতো ঋণ আপনি? জি জি এসব করে মানে মানুষের কাছ থেকে ধার দূর করে বন্ধুদেরকে দিছেন? জি জি। এত টাকা ঋণ আপনি কিভাবে হলেন? আমি যে মামার কাছে বিকাশ করতাম, সেই মামাই পায় আমার কাছে 9 লাখ টাকা। আমার ছোট বোন পায় টাকা, আরো এক বন্ধু পায়। সে আপনার কাছে টাকা পায় কি হিসেবে পায়? কি করতে বিকাশ সে? করতাম, তার কাছে 10 লাখ 8 লাখ টাকা বাকি থাকতো। আচ্ছা, হ্যাঁ, তার যেহেতু লাভ হইতো 4 লাখ 5 লাখ 8-10 সে লাখ দিয়ে টাকা। দিত? হ্যাঁ হ্যাঁ, সে ভাবতো যে দিতাম আমি। আবার ও জানে যে 3-4 লাখ টাকা রাইখা যদি চলে আসি 2-3 লাখ টাকা থাকবে, যেহেতু ও আমার দিয়ে ব্যবসা করছে, সেই ক্ষেত্রে সে আমাকে এই সাপোর্টটা দিছিল। এখন আমি তার সামনে যাইতে পারি না, তার দোকানের সামনে দিয়ে আমি যেতে পারি না, সে আমাকে প্যারা দেয়। আমি তো খুব একটা হামরি, এতটা কষ্ট লাগে তার সামনে, আমি যাইতে পারি না। আমার আব্বাকে বলে যে আপনার ছেলে টাকা দেয় না, এটা সেটা। তো আব্বা বলছে দেখ একটু অপেক্ষা কর, আমার কাছে টাকা দেওয়ার মতো ওই ধরনের কোনো ওয়ে আছে, কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো যদি বিক্রি করতে পারি তাহলে। আচ্ছা, আজকেও আমি একটা লোকের মেডিকেল করে আসছিলাম। আচ্ছা, সকালে আমি বাসা থেকে বেরোইছি, ওই লোকের মেডিকেল করা, দেন হচ্ছে রেস্ট নিলাম, দেন চলে আসছি অফিসে। একটা বিষয় কি মানে সহজ বাংলায় যদি বলি, এই সব কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তো নিজে থেকেই বোঝা যায়। হ্যাঁ, তো ক্যারিয়ারে আসলে এমন কোনো বিষয় যুক্ত করা উচিত না যে বিষয়টা আপনার ভবিষ্যতের জন্য কাল হয়ে যাবে। আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে ওই যে একটা কথাই আছে যে আপনি যদি সৎভাবে করেন, নিয়ম অনুযায়ী করেন, কঠোর পরিশ্রম হোক, যদি সেটা 2 টাকাও হয়, সেই 2 টাকার একটা শক্তি থাকে আলাদা। আপনি লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে নাড়াচাড়া করছেন। কতদিন ছিলেন এই সৌদি আরবে? 5 বছর ছিলাম। 5 বছরে আপনি লক্ষ কোটি টাকা হাত দিয়ে নাড়াচাড়া করছেন, এইসব অনেক হুন্ডি টাকা, অনেক হুন্ডি টাকা। করেছেন বা এইসব এদিক ওদিক করেছেন, কিন্তু দিন শেষে এখন আপনার গলার কাটা বা গলার বিষ হয়ে গেছে এই পুরো প্রক্রিয়াটা। জি ভাই। তো এই যে শিক্ষাটা নিলেন, এটা পরবর্তী জীবনে কি কাজে লাগাবেন? আমি তো এখন কারোর সাথে চলি না, কাউকে ফোন দিই না, কেউ আমাকে ফোন দেয় না, আমি একা চলি, একা আছি। বিয়ে শাদী করেছেন? এক সপ্তাহ হয়। 1 সপ্তাহ। আপনার স্ত্রী জানে এই বিষয়গুলো? ও আমাকে, আমি জাস্ট সিম্পল বলছি যে আমি কালকে ভাইয়ে কল দিছিল, ও বলছে দেখেন আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, আপনি এমন কিছু বললেন না যাতে আমার খারাপ লাগে। আপনার স্ত্রী কি জানে যে আপনার এত বড় ঋণ? না না না, ও জানে না। একদিনকে আমি ও যে মামা ওর ছেলের অনুষ্ঠান করে গিয়েছিলাম, ও আমার কাছে বসছিল, আমি বলছি জানো তুমি যে মামা আমার কাছে কত টাকা পায়? বললো যে কত? আমি বলছি 40 লাখ টাকা পায়। ও বসা থেকে দাঁড়ায় গেছে, জাস্ট কিছু বলে নাই, ও মন খারাপ করে ফেলছে, এতটুকুই। আসলে কি 40 লাখ টাকা পায়? না না না, আমি তো তার সাথে আমি ফান করছিলাম বিষয়টা। তো আজকের এই গল্প, প্রথম কথা হচ্ছে যে এই ঋণ তো একটা ভয়ঙ্কর রকমের বিষয়, কারণ এই ঋণ অবস্থায় আপনি মারা গেলেও এই ঋণ শোধ হবে না, এবং এটার বোঝা আপনার কবরে নিয়ে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জীবন্ত মৃত বলা হয়, মানে আপনি ঘুম থেকে উঠবেন, দেখবেন যে পাওনাদার আপনার দরজার সামনে দাঁড়ায় আছে, যেখানে যাবেন পাওনাদার দাঁড়ায় থাকবে। সো এটা একটা বিশাল শিক্ষা। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি গল্পটা খুব ভালো করে যে গোছানোভাবে উপস্থাপন হয়েছে তা না, তবে
এরকম অনেক কেস আমি পাই। আমার কাছে মনে হলো যে খণ্ড খণ্ডভাবে এই জিনিসগুলো একটু উপস্থাপন করা দরকার। বিশেষ করে বিদেশে গিয়ে অনেকেই এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যান, অনেক টাকা সাথে আসে, বেশ কিছু বন্ধুবান্ধব যারা এই সুযোগটা নেন এবং নেয়ার পরে তাদের কিন্তু একুল উকুল দুকুলি চলে যায়। যাই হোক, সতর্ক থাকবেন এবং বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন তারা এই অনুষ্ঠানগুলো অনেক শোনেন। সেই জায়গা থেকে বলবো যে যেহেতু পরিশ্রম করেন, দেশের বাইরে গিয়ে বছরের পর বছর পরিবার পরিজন রেখে কাজ করেন শুধুমাত্র নিজের দেশকে নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তো মাথায় রাখবেন যে সারা জীবন পরিশ্রম করলেন বা জীবনের ক্রিম টাইমটা ওখানে দিলেন, দেওয়ার পরে ফিরে আসলেন, তারপরেও যদি আপনি ভালো থাকতে না পারেন তাহলে কি হলো, তাই না? সেখানে